You all know today I'm going to take your seventh free live class of this free course, and in this class, I'm going to take your class on practical use of preposition as well as reading practice. প্রথমত প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব, তারপর রিডিং প্র্যাকটিসটা দেখাবো। দেখেন, এই প্রেপোজিশনটা আমাদের কেন শিখতে হবে, বিষয়টা কি আমাকে আগে এটা বুঝতে হবে। প্রেপোজিশন, আগে একটু এর ডেফিনেশনটা দেখেন। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। বোঝেন, অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রেপোজিশন বলি। এখন এই বিষয়টা বুঝতে হবে জিনিসটা আসলে কি। যে কোনো টপিক, যে কোনো বিষয় ইংলিশে শেখার আগে আমাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে এই টপিকটার উপর যে আমি ক্লাস করব, এই টপিকটা যে আমি পড়বো বা শিখবো, কেন, প্র্যাকটিক্যালি এটা কোন জায়গায় লাগবে। দেখেন, এই প্রিপোজিশন জিনিসটা কি। এটা হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে কি, আমি এটার উপর সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস আলোচনা করেছিলাম। আমরা যখন ইংলিশে একটা বাক্য তৈরি করি, প্রত্যেকটা ইংলিশ বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড গুলো থাকে, যে কোনো বাক্য তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন হয়। একটা বাক্যের ডেফিনেশন কি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তো প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই পার্ট অফ স্পিচ গুলো প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডেরই একটা না একটা নাম থাকে এই আট আট প্রকার পার্ট অফ স্পিচের ভিতর থেকে, এবং সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হয় যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। এটা আইডেন্টিফাই করতে পারলে যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা, অ্যাকচুয়াল থট বা সেন্স দ্রুত বোঝা যায়। তো এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে এই প্রেপোজিশন হচ্ছে একটা পার্ট। আপনি ইংলিশে যে কোনো কথা বলতে যান বা যে কোনো একটা কিছু লিখতে যান, আপনার মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। আর এটা যদি আপনি ব্যবহার করতে না পারেন, একটা বাক্যে যখন একটার সাথে আরেকটা ওয়ার্ড আপনি কানেক্টেড করবেন বা বসাবেন, দেখবেন প্রেপোজিশনের ব্যবহার ছাড়া ওয়ার্ডের কানেকশনটা ভালো হয় না, খাপছাড়া খাপছাড়া হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা পার্ট এই ইংরেজি ভাষার জন্য। যারা একদম প্রথম দিন থেকে আমার ফ্রি ক্লাস করে আসছেন, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদেরকে বলছিলাম যে ইংলিশে যে কোনো বাক্য তৈরি করতে গেলে আমার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। মোস্ট অফ দ্য টাইম এই স্ট্রাকচারটার ব্যবহার হয় ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। সেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের স্থানে, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের স্থানে আমরা নাউন বা প্রোনাউন বসাই। এই সাবজেক্টের পরে থাকে ভার্ব, এই ভার্বের পরে থাকে এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাতে আমাদের কিছু কম্পোনেন্ট বা এলিমেন্ট অফ সেন্টেন্স বসে। সেটা হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস, এই ওয়ার্ড গুলো আমার বসে। এগুলো হচ্ছে আমার একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার। ইংলিশে মোস্ট অফ দ্য টাইম বা কমনলি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। এখন এই স্ট্রাকচারের ভিতর প্রেপোজিশনের ব্যবহারটা কোথায় হয় জানেন? দেখেন, এই যে সাবজেক্টে যে নাউন প্রোনাউন বসে, আর এই যে অবজেক্ট, এই যে জায়গাটা, এই জায়গাটাতেও অ্যাজ এ পার্ট অফ স্পিচ মোস্ট অফ দ্য টাইম, আমার কথাটা ভালোভাবে বোঝেন, নাউন অথবা প্রোনাউন থাকে। নাউন অথবা প্রোনাউন বসে এই জায়গাটাতেও। মোস্ট অফ দ্য টাইম পার্ট অফ স্পিচ হিসাবে নাউন বা প্রোনাউন বসে। এখন দেখেন, এই যে সাবজেক্টের যে নাউন প্রোনাউন এবং অবজেক্টের যে নাউন প্রোনাউন, ঠিক এর আগে, ঠিক এর আগে মোস্ট অফ দ্য টাইম এই অবজেক্টে যে নাউন প্রোনাউন থাকে, এর আগে অর্থাৎ এই রকম স্থানে মূলত প্রেপোজিশনের জায়গা। প্রিপোজিশনটা মোস্ট অফ দ্য টাইম এই যে ফাঁকা জায়গাটা দিলাম, এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করলাম, এই জায়গাটায় বসে। আগে বুঝতে হবে আমি যখন ইংলিশে একটা বাক্য বা একটা সেন্টেন্স তৈরি করব, সেখানে মূলত প্রিপোজিশনের অবস্থানটা কোথায়, এইটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে। তো প্রিপোজিশনের অবস্থানটা কোথায়, আমার ভার্বের পরে যে অবজেক্ট বা যে এক্সটেনশনের যে জায়গাটা, ওই জায়গার ঠিক আগে মূলত প্রিপোজিশন বসে। দেখেন, এই প্রিপোজিশনকে কি বলছে, যে অলংকার। অলংকার মানে কি, অর্নামেন্ট। মনে করেন একটা ছেলেকে আপনি যদি শার্ট, বুট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, মানে নতুন বউদের সাজায় না, সিনেমার নায়িকাদের সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা বাক্যে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়।
অর্থাৎ প্রেপোজিশন একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, গর্জিয়াস করে তোলে, জাঁকজমকপূর্ণ করে তোলে। এটা যে মেইন কোনো পার্ট এরকম না, বাট এটা বসালে কি হয়, এটা অলংকার, অর্নামেন্টের কাজ করে। অর্থাৎ মনে করেন আমি যদি বলি যে আই প্লে ফুটবল ইন দা ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। এই যে একটা বাক্য আমি লিখলাম, আমি কি বলছি, এই প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম থাকে, এগুলোকে আমরা পার্ট অফ স্পিচ বলি। যেমন এই যে আই, এই আই শব্দটা কি, একটা প্রোনাউন। এই প্লে শব্দটা কি, একটা ভার্ব। কথাটা বোঝেন, এই ফুটবল শব্দটা কি, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। এই ইন শব্দটা হচ্ছে আমার প্রেপোজিশন, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার প্রেপোজিশন। এই যে দা, অ্যাজ এ পার্ট অফ স্পিচ আমি যদি আলাদাভাবে ধরি, এই দা শব্দটা হচ্ছে আমার একটা অ্যাজেক্টিভ। আমরা এ অ্যান্ড দি কে আর্টিকেল বলি, বাট আর্টিকেল বলে কোনো পার্ট অফ স্পিচ নেই। আর্টিকেল বা ডিটারমিনার এগুলো অ্যাজেক্টিভ থেকে বের হয়। আর এই যে ফিল্ড, এই ফিল্ড শব্দটা আমার একটা জাস্ট নাউন, অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন। দা ফিল্ড একসঙ্গে যদি বলি একটা নাউন ফ্রেজ বা কম্পাউন্ড নাউন, এর আগে আমার মূলত নাউন বা প্রোনাউনের আগে এই এই প্রেপোজিশনের ব্যবহারটা কোথায়, নাউন অথবা প্রোনাউনের আগে। এই জন্য এই যে দা ফিল্ড, এটা আমি এই দুটো ওয়ার্ড একসঙ্গে ধরলে এটা একটা কম্পাউন্ড নাউন হয়, এর আগে ইন প্রেপোজিশনটা বসছে। আবার এই ফুটবলের পর আমি যদি ইন দা ফিল্ড একসঙ্গে ধরি, এইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। এই পার্ট অফ স্পিচ বা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে হয় ইংরেজি ভাষাটা প্রপারলি শিখতে হলে। তো এই জায়গাটা নিয়ে আমি পরে আলোচনা করব, বাট আমি এখন আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রেপোজিশনের অবস্থানটা কোথায়। দেখেন এই যে সেন্টেন্সগুলো, হি গোস টু স্কুল, এই যে স্কুল, এই টু স্কুল আমি যদি একসাথে বলি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাট অ্যাজ এ ওয়ার্ডে স্কুল শব্দটা একটা নাউন, এবং এর আগে আমার এই টু প্রেপোজিশনটা বসছে। এই রাইস একটা নাউন, এর আগে অন প্রেপোজিশনটা বসছে। ইউকে, ইউনাইটেড কিংডম, সো দ্যাট ইজ দ্য নেম অফ আ কান্ট্রি, সো নাউন, এর আগে ফ্রম প্রেপোজিশনটা বসছে। প্রেপোজিশনের অবস্থানটা হচ্ছে মূলত মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে যে অবজেক্টটা থাকে বা এক্সটেনশনে যে ওয়ার্ডটা থাকে, যে নাউন বা প্রোনাউন থাকে, ঠিক তার আগে মূলত আমার প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে ইংলিশে। ঠিক তার আগে প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। তো আমি সঠিকভাবে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে এটার ব্যবহার নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এখন। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন। আশা করি কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আজকের এই ক্লাসটাতে আপনি যদি সময় দেন, শেষ পর্যন্ত থাকেন, প্রেপোজিশন সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি নিয়ে যেতে পারবেন। তো এই জায়গাটা, এই ফাইলটা অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা। এইখানে দেখেন আমি লিখেছি প্রেপোজিশন ডিকশনারি, অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ড গুলো থাকে তার অর্থটা কেমন। এগুলো মূলত অ্যাকচুয়াল কোনো বা ওই ধরনের কোনো অর্থ দেয় না, তারপরও মেইনলি যে অর্থগুলো প্রকাশ করে থাকে সেটা আমি এখানে লেখার চেষ্টা করেছি। এইটা নিয়ে আমি আগে একটু আলোচনা করব, ডিসকাশন করব, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সুবিধা হবে। আপনারা যারা এর আগে থেকে আমার ফ্রি ক্লাসগুলো করে আসছেন, আপনারা জানেন আমি কিভাবে বোঝাই প্রত্যেকটা ক্লাস। তো যারা নতুন আছেন তারা ভালোভাবে দেখেন, একটু ধৈর্য ধরতে হবে আমার ক্লাসগুলো করতে গেলে। আপনারা জানেন আমি একটু ডিটেলসে বুঝাই বা শেখানোর চেষ্টা করি। তো ওই প্রেপোজিশন ডিকশনারি আলোচনা করার পর আমি এইখান থেকে ইউজ অফ প্রেপোজিশন, এখানে প্রেপোজিশনের 30টা ব্যবহার দেওয়া আছে এবং ডিটেলসে লেখা আছে, এটা আমি পাঠিয়ে দিব, এটা আমি পড়াবো। বাট এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, খুব সুন্দরভাবে লেখা আছে। আপনারা নিজেরা যত প্র্যাকটিস করবেন তত দ্রুত এটাকে ডেভেলপ করতে পারবেন। বাট আমি যদি আগে ওই যেটা বললাম প্রেপোজিশন ডিকশনারি যেটা লেখা আছে, ওইটা সম্পর্কে যদি আগে একটু আলোচনা করি বা ওইটা যদি আপনাদেরকে আগে একটু দেখিয়ে দেই, তাহলে এই যে জায়গাটা, এই যে প্রেপোজিশনের ব্যবহারগুলো এখানে দেওয়া আছে, এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে আপনাদের কাছে এই বিষয়গুলো বোঝা। এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। আমি আপনাদের বুঝাবো এগুলো, যদি লাস্ট পর্যন্ত থাকেন আপনারা এগুলো সবই শিখতে পারবেন। এবং একটা ক্লাস, এই একটা ক্লাসের বাইরে আপনারা কোনো ক্লাস করতে হবে না প্রেপোজিশনের জন্য। এইভাবেই আমি আপনাদেরকে বুঝাই দিব এখন। এবং এর ভিতর থেকে এখানে 30টা প্রেপোজিশন আছে, তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রেপোজিশন যেগুলো, 12 থেকে 13টা প্রেপোজিশন আমি এখানে আলাদা করে দিয়েছি। অ্যাটলিস্ট এই প্রেপোজিশন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, জাস্ট এইগুলো সম্পর্কে আপনি আপনার দৈনন্দিন কথা বলা অর্থাৎ স্পিকিং বা রাইটিং চালিয়ে যেতে পারবেন। বাট বিশ্বাস করেন, যদি প্রেপোজিশন সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আপনি ধরে রাখতে না পারেন, ইংলিশে আপনি যখনই কোনো কিছু লিখতে যাবেন বা কথা বলতে যাবেন, এটাকে ব্যবহার করতে না পারলে একটার সাথে আরেকটা ওয়ার্ড ওইভাবে কানেক্ট করতে পারবেন না, ওয়ার্ড সেন্টেন্সটা খাপছাড়া মনে হবে, সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি পাবে না। এখানে ডিটেলসে সব দেওয়া আছে। তো আমি সবকিছু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, একটু ওয়েট করেন, একটু সময় দেন। আগে
এই জায়গাটা, অর্থাৎ প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে আমি সবসময় সেটার উপর নজর দেই, সেটা বোঝানোর চেষ্টা করি প্র্যাকটিক্যাল ওয়েতে। এই যে লেখাগুলো দেখছেন, এই যে রুলস গুলো দেখছেন, এগুলো আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে যান, বিভিন্ন গ্রামার বই ফলো করেন, বিভিন্ন পেজ ফলো করেন, ওয়েবসাইট ফলো করেন, এইসব রুলস আপনি পাবেন যে অ্যাট এই জায়গায় বসে, জায়গার আগে অ্যাট বসে, তারপরে সময়ের আগে অ্যাট বসে, এগুলো আপনি পাবেন সব জায়গায়। তো আমি এগুলো নিয়ে আগে কথা বলবো না, এগুলো আমি পরে দেখাচ্ছি। আগে আমি মূলত আমার মতো করে একটু আপনাদেরকে বোঝাবো এই জায়গাটা থেকে, অর্থাৎ প্রেপোজিশনাল যে ওয়ার্ড গুলো আছে এদের মিনিংটা কি, বা প্র্যাকটিক্যালি এই ওয়ার্ড গুলো কোন জায়গায় বসে, বা আমরা কোন জায়গায় এগুলোকে ব্যবহার করব। ওকে, তো দেখেন, প্রথম যে ওয়ার্ডটা, এটা সব থেকে বেশি ব্যবহৃত একটা ওয়ার্ড বা প্রেপোজিশন, সেটা হচ্ছে টু। টু এর ব্যবহারটা কোথায় হয়? নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। মানে কি, টুটা মূলত কোথায় ব্যবহার হয়? এটা অন্য আরো জায়গায় ব্যবহার আছে, বাট আমি মেইন ইউজটা নিয়ে আগে কথা বলবো, ঠিক আছে? টুটা মূলত কোনো একটা দিকে যাওয়া বোঝাতে বসে, যাওয়া বা আসা, বা কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশন বসে। মানেটা কি? যেমন মনে করেন, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, অর্থাৎ কোনো একটা দিকে যাচ্ছে, কোনো একটা দিকে যাচ্ছে। আমি স্কুলে যাচ্ছি, আম গোয়িং টু স্কুল। সো এরকম কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনটা বসে। কথাগুলো ভালোভাবে বুঝবেন। এছাড়া বলছি, কারো প্রতি বা পর্যন্ত, কোনো ব্যক্তির কাছে আসা যাওয়া বোঝাতেও টু প্রেপোজিশনটা বসে। সে আমার কাছে আসে, হি কামস টু মি, তুমি, আমার কাছে। তো এরকম ভাবে কোন একটা ব্যক্তির কাছে আসা যাওয়া বা কোনো একটা দিকে যাওয়া বোঝাতে মূলত মোস্ট অফ দ্য টাইম বা মেইনলি এই টু প্রেপোজিশনটা বসে থাকে অ্যাজ আ প্রেপোজিশন। এই জায়গায় আমরা আবারও আসবো, বাট একটার সঙ্গে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। এই দেখেন, এই নিচে আরেকটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে টুয়ার্ডস। এটা হয়তো অনেকেই জানেন না যে এটা প্রেপোজিশন, বা অনেকে এটা সম্পর্কে আনফ্যামিলিয়ার, অপরিচিত। বাট এটাও আমার একটা প্রেপোজিশন, এবং এই টুয়ার্ডস এর মানে হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। কি বললাম? অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশন বসে থাকে। মানেটা কি? আনসার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই টুটার সঙ্গে কম্পেয়ার করেন। আমি যদি বলি সে স্কুলে যাচ্ছে, ইজ গোয়িং টু স্কুল, বা বাজারে যাচ্ছে, ইজ গোয়িং টু মার্কেট। এখন মনে করেন, একটু প্র্যাকটিক্যালি বোঝেন। মনে করেন আপনি সারাদিন বাড়িতে ঘুমায় আছেন, আপনার কোনো কাজ নেই। এখন সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আপনার বাসায় আর বসে থাকতে, শুয়ে থাকতে ইচ্ছা করছে না। প্র্যাকটিক্যালি বুঝবেন। আমি সবসময় ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি বোঝার বা রিয়েল লাইফের সঙ্গে অ্যাডাপ্ট করার ট্রাই করি। এটা আপনারাও করবেন, যারা আমার আগের ক্লাসগুলো করেছেন তারা জানেন। তো আপনার বাসায় বসে থাকতে ভালো লাগছে না। এখন আপনি আপনার আম্মুকে বা আপনার আব্বুকে বলছেন যে, আম্মু আমি একটু মাঠের দিকে যাচ্ছি। মনে করেন আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, বা একটা বাজার আছে, বা একটা স্কুল আছে। আপনি বাসায় ভালো লাগছে না, তাই আপনি বাইরে ঘুরতে বেরোচ্ছেন, ঠিক আছে? আপনি বলছেন আমি একটু মাঠের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি চলে আসবো তাড়াতাড়ি, বা আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। জাস্ট এইভাবে আপনি কথাটা বলছেন। অর্থাৎ আপনি যে একটা জায়গায় যাচ্ছেন, এই যাওয়াটা উদ্দেশ্যহীন। অর্থাৎ এই জায়গায় যাওয়ার কোনো আহ মানে সার্টেইন কোনো ডেস্টিনেশনে আপনি যাচ্ছেন না, আপনি নির্দিষ্ট না। আপনি বলছেন আপনার বাসায় ভালো লাগতেছে না, তাই আপনি বাইরে বের হচ্ছেন, এবং আপনি এরকম বলছেন যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বা আমি একটু স্কুলের দিকে যাচ্ছি, বা আমি একটু মাঠের দিকে যাচ্ছি। আপনি স্কুল পর্যন্ত যেতেও পারেন, মাঝপথে ফিরেও আসতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনার যাওয়ার জায়গাটা যদি আনসার্টেইন হয়, অনির্দিষ্ট হয়, তখন আপনি টু এর পরিবর্তে টুয়ার্ডস প্রেপোজিশনটাকে ব্যবহার করতে পারেন। কি বলতে পারেন? আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ফিল্ড। আমি মাঠের দিকে যাচ্ছি। এর বাংলা অর্থটা, আমি মাঠে যাচ্ছি না, আমি মাঠের দিকে যাচ্ছি, মাঠের দিকে যাচ্ছি। হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট। সে বাজারের দিকে যাচ্ছে। অর্থাৎ তার বাসায় ভালো লাগছে না, তাই সে বাইরে বের হয়েছে। বাজার পর্যন্ত সে যেতেও পারে, আবার ভালো না লাগলে মাঝপথে ফিরেও আসতে পারে। তার যে যাওয়ার যে জায়গাটা, সেটা নির্দিষ্ট না, সে যেতেও পারে, নাও যেতে পারে। তো যদি এরকম আনসার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করা হয় কোনো দিকে যাওয়া বোঝাতে, ইনস্টেড অফ টু, ইউ হ্যাভ টু ইউজ টুয়ার্ডস অ্যাজ আ প্রেপোজিশন। আর যদি সার্টেইন ডেস্টিনেশন থাকে, তাহলে টু বসাবেন। এটা হচ্ছে মেইন কথা। এদের আরো ব্যবহার আছে, সেটা আমি পরে বলছি, বাট মেইনলি এই প্রেপোজিশন গুলো এই জায়গাটাতে ব্যবহার হয়। এরপর দেখেন, নেক্সট, অ্যাট।
এই অ্যাট প্রেপোজিশনের ব্যবহারটা কোথায় হয়? স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাটের ব্যবহার হয়। অর্থাৎ অ্যাট যে প্রেপোজিশন, এটা মেইনলি ব্যবহার হয় সার্টেইন টাইমের আগে। সার্টেইন টাইম বলতে ঘড়ির কাঁটা, নির্দিষ্ট সময়, একটা, দুইটা, তিনটা, 10টা, 5টা, এরকম। মনে করেন আমি এখন আহ আপনাদের ক্লাস আমি শুরু করলাম, এখন এই ক্লাসের আগে যদি আমি আপনাদেরকে ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত কয়টা বাজে, আজ রাত 10টায় আপনাদের ক্লাস শুরু করব, ইংলিশটা কি হবে? ইংলিশে এই কথাটা কিভাবে বলবো? যে আই উইল টেক ইউর ক্লাস, আমি আপনাদের ক্লাসটা নিব, আই উইল টেক ইউর ক্লাস কয়টায়? রাত 10টায়। তাহলে অ্যাট 10 PM। এই যে সার্টেন টাইমের আগে আমি অ্যাট প্রিপোজিশনটা বসালাম, মূলত অ্যাট এর ব্যবহার এইখানেই হয়। যে কোনো নির্দিষ্ট সময়, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, এনি কাইন্ডস অফ শার্প টাইম, আপনার এর আগে অ্যাট প্রিপোজিশনটা আপনি বসাবেন। এটা হচ্ছে মেইন ব্যবহার। এছাড়া প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে অ্যাট বসে। জায়গা বলতে যে কোনো প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে মূলত দুটো প্রেপোজিশন বসে, অ্যাট এবং ইন। তো বড় জায়গা যদি বোঝায় কোনো দেশ, মহাদেশ, রাজধানী, বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। ছোট জায়গা বলতে কোনো ভিলেজ, উপজেলা, district, as well as you can mention any kinds of institution, court, office, bank, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে প্লেসগুলো, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এই যে প্লেসগুলো, এই প্লেসগুলোর আগে মূলত অ্যাট প্রেপোজিশন বসে। অর্থাৎ এইটা মনে রাখেন, অ্যাট এবং ইন এই দুইটা প্রেপোজিশন যে কোনো সময়কে ইন্ডিকেট করা, সরি, জায়গাকে ইন্ডিকেট করার জন্য বসে। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। এই হচ্ছে আমার মেইন বিষয়। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন একটা জায়গা, সেটা হচ্ছে ইন। এটা খুবই পাওয়ারফুল একটা প্রেপোজিশন। অর্থাৎ এই ইন প্রেপোজিশনের অনেকগুলো ব্যবহার। 1 নাম্বার ব্যবহার হচ্ছে, আমি এগুলো নিয়ে আরো আলোচনা করছি, একটু ওয়েট করেন। ইনের 1 নাম্বার ব্যবহার হচ্ছে মাস বা বছর, অর্থাৎ মান্থ অর ইয়ার, এর আগে ইন বসে। কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে মূলত ইন প্রেপোজিশনটা বসে। মাস বা বছর বলতে কি, ফর এক্সাম্পল আমি যদি বলি সে 1990 সালে জন্মগ্রহণ করেছিল, ইংলিশটা কি হবে? হি ওয়াজ বর্ন ইন 1990। সে 1990 সালে জন্মগ্রহণ করেছিল। আবার আমি যদি বলি যে সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন, বর্ন, কোথায় গেল, ইন জানুয়ারি। এরকম মান্থ বা ইয়ার, মাস বা বছর মানে সাল, এর আগে কিন্তু আমার এই ইন প্রেপোজিশনটা বসবে, মনে রাখবেন। 1 নাম্বার ব্যবহার এটা ইনের। এছাড়া কোনো বড় স্থান, যেটা আমি বললাম যে হি লিভস ইন বাংলাদেশ বা হি লিভস ইন ঢাকা, এগুলো আপনি বলতে পারেন। কিন্তু যদি দুইটা জায়গায় কম্পেয়ার করা থাকে একসঙ্গে, যদি আমি বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তাহলে কি হয় জানেন? যদি আমি এরকম একটা কথা বলি, সে বাংলাদেশের ঢাকায় বাস করে, সেন্টেন্সটা এরকম হয়, হি, দেখেন, দুইটা জায়গায় কম্পেয়ার করা থাকলে হি লিভস, বোঝার ট্রাই করেন, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এই হচ্ছে আমার মূলত অ্যাট বা ইন প্রেপোজিশনের ব্যবহার প্লেসের জন্য। এরপর কোনো ভাষা বা বিষয় বোঝাতে ইন বসে। যেমন মনে করেন আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ, ইন ইংলিশ। বা আমি যদি বলি সে বাংলায় একটা কবিতা লিখেছিল, বাংলায় একটা কবিতা লিখেছিল, হি রোট আ পোয়েম ইন বাংলা, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। অথবা একটা কথা বোঝেন, কোন সাবজেক্টকে মেনশন করার জন্য, আপনারা অনেকেই বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স পড়াশুনো করেন না, যে আমি ম্যানেজমেন্টে পড়ি, আমি ইকোনমিক্সে পড়ি, আমি কি বলবো, আমি পলিটিক্যাল সায়েন্সে পড়ি, এই যে সাবজেক্ট গুলোর নাম মেনশন করেন না। অনেকেই আপনারা আছেন এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডিসক্রাইব করতে পারেন না। অনেক জায়গায় ভাইবা বা প্রেজেন্টেশন, আপনারা বিভিন্ন টিচারের সামনে, বিভিন্ন অফিসে জবের জন্য আপনারা ভাইবা ফেস করেন না, প্রেজেন্টেশন দেন না। খুব সিম্পল বিষয়গুলো আমরা এই সঠিক মানে প্রেপোজিশন মেনটেন করতে না পারার কারণে আমরা কথা বলতে পারি না। আমি যদি আপনাদের এখন প্রশ্ন করি যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, ক্যান ইউ ডিসক্রাইব অ্যাবাউট ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন? এখন এই কথাটা আমি বাংলায় যদি এইভাবে বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি বা মাস্টার্স করেছি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে আমি মাস্টার্স করেছি। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন, বলতে পারেন? দেখেন এখানে কি হবে, কিসে বললাম, পলিটিক্যাল সায়েন্স। তো আপনারা অনেকে এইভাবে বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি অফ ঢাকা, পলিটিক্যাল সায়েন্স, এরকম আমরা বলি। কিন্তু আমরা যদি সঠিক প্রেপোজিশন মেনটেন করি তাহলে কি হয়, এটা করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, এই জিনিসগুলো বোঝেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, তাহলে আমি কি বলতে পারি, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি। এইভাবে না বলে আপনি যদি একটু প্রোগ্রামের নামটা মেনশন করেন, ফর এক্সাম্পল সাব, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এক একটা প্রোগ্রামের আন্ডারে থাকে। যেমন পলিটিক্যাল সায়েন্স, এটা বললাম, এটা আপনার আসে হচ্ছে MSc, ব্যাচেলর অফ মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, এই সাবজেক্ট, এই প্রোগ্রামের ভিতর পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স এগুলো আসে। আমি যদি বলতাম ইংলিশ, তাহলে MA মাস্টার অফ আর্টস, বা BA ব্যাচেলর অফ আর্টস, অথবা আমি যদি বলতাম আপনাদের অ্যাকাউন্টিং এ আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তাহলে আপনার সেখানে বলতে MBA মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট মার্কেটিং, এই সাবজেক্টগুলো যদি আমি মেনশন করতাম, তাহলে কিন্তু আপনার এই প্রোগ্রামগুলো মেনশন করতে হতো। অর্থাৎ আপনি যদি প্রোগ্রামগুলো মেনশন করেন, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স, এইভাবে না বলে যদি প্রোগ্রামটা মেনশন করেন তাহলে বেটার হয়। কেন জানেন? কারণ সব দেশের এডুকেশনাল সিস্টেম বা লেভেলটা সেম না। অর্থাৎ প্রোগ্রামটা মেনশন করলে অন্য, যখন আপনি ফরেন কোনো মানুষের সঙ্গে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, সে বুঝতে পারবে যে আপনি আপনার পড়াশুনো ঠিক কোন জায়গায় আছেন, কোন লেভেলে আছেন, কোন জায়গাটা কমপ্লিট করেছেন, যদি প্রোগ্রামটা মেনশন করেন। কারণ এটা সব দেশেই সেম। তো এই জন্য বলছি এটা করবে যে আই হ্যাভ কমপ্লিটেড মাই MSc মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স। এইবার এটা কিন্তু আপনার প্রোগ্রামের নাম, সাবজেক্টের নাম কি, পলিটিক্যাল সায়েন্সে আপনি MSc করছেন, কিসে করছেন, পলিটিক্যাল সায়েন্সে। তাহলে ইন পলিটিক্যাল সায়েন্স। যদি বলতাম যে আমি ইংলিশে করেছি, তাহলে MA ইন ইংলিশ, তখন আর MSc না, MA ইন ইংলিশ, এরকম ইন বাংলা। সো ইন পলিটিক্যাল সায়েন্স, SCIENC, তার মানে কি, এই সাবজেক্টের আগে দেখেন, এই যে বিষয় বা ভাষা, এর আগে ইন প্রেপোজিশন বসবে। তাহলে ইন, এই সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাবেন। এবং দেখেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই MSc ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম, যদি কোনো জায়গা থেকে পাশ করে বের হন, তাহলে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এই সাবজেক্টে পড়াশুনো করেছি, ক্লিয়ার, কমপ্লিট। কিন্তু দেখেন, অনেকেই আছেন যারা ইনস্ট্যান্টলি পড়াশুনো করছেন, আপনি মনে করেন ঢাকা ভার্সিটি, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বা বাংলাদেশের অন্য যে কোনো ইউনিভার্সিটিতে যারা রাইট নাও পড়াশুনো করতেছেন, যাদের পড়াশুনো চলতেছে, আপনি ভার্সিটির কোনো একটা প্রেজেন্টেশনে, কোনো একটা ভাইবাতে কিভাবে কথা বলবেন? আমি যদি বলি যে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করতেছি, ইংলিশ কি হবে? এরকম বলবেন যে ইন আই এম স্টাডিং ইংলিশ ইউনিভার্সিটি অফ কুমিল্লা ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বা আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ কুমিল্লা। অনেকে এইভাবে বলে। আপনারা নিজেরা ভেবে দেখেন, যারা বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইভেন পড়াশোনা করেন, আপনাকে যদি কেউ বলতে বলে আপনি কোন ভার্সিটিতে কোন সাবজেক্টে পড়েন, কি বলেন জানেন? আই এম স্টাডিং, বা আই স্টাডি ডিপার্টমেন্ট অফ বাংলা ইউনিভার্সিটি অফ কুমিল্লা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ রাজশাহী। সঠিকভাবে প্রেপোজিশনকে আমরা ইউজ করতে পারি না। তো আই এম স্টাডিং ইন ইংলিশ ইউনিভার্সিটি অফ কুমিল্লা, এরকমও বলবেন না। মনে করেন আপনি যদি বলেন যে আমি ঢাকা কলেজে ইংলিশ অনার্স পড়তেছি, তাহলে আপনি যদি এরকম বলেন যে আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, এটা বললে আপনার ঠিক হবে না। কারণ ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটও আছে, অনার্সও আছে, মাস্টার্সও আছে। তার জন্য বলছি যে প্রোগ্রামের নামটা মেনশন করবেন। তাহলে আমি যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তেছি, মানে রাইট নাও আমার পড়াশোনাটা চলতেছে, এটাতে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াসনেস আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি এটা বলতে পারেন যে আই এম STUDYIN, যে আই এম স্টাডিং। এবার আপনি বলতে পারেন যে BSc, আই এম স্টাডিং BSc ইন, ইন অর্থাৎ ইন কি, এখানে আপনি বলতে পারেন যে পলিটিক্যাল সায়েন্স, SCIENCE। এইবার দেখেন আপনি কি বলবেন, এবার ফ্রম বসাবেন না। দেখেন, আমি একটা জায়গা থেকে পড়াশোনা কমপ্লিট করছি, সেখানে আমি ফ্রম ইউজ করছি। বাট আপনি রাইট নাও কোনো একটা জায়গায় পড়তেছেন,
এই জায়গাটাতে আপনি ফ্রম ব্যবহার করবেন না, এখানে আপনার অ্যাট প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। ইনস্টিটিউশন, যে কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যাংক, অফিস, আদালত, স্টেশন, যে কোনো জায়গার আগে, প্লেসের আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করতে হয়। বাট ওইখানে অর্থ অনুযায়ী ফ্রমটা চলে আসবে, বিচ্যুত হয়ে গেছে থেকে আমার পড়াশোনাটা কমপ্লিট, ওই জায়গা থেকে আমি সম্পন্ন করে আসছি, এই জন্য কমপ্লিট হয়ে গেলে ফ্রম। বাট রাইট নাও পড়তেছে আই এম স্টাডিং, এখানে আপনি বিএসসি, এখানে একটা ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে অনার্স, এরপর আপনি কি বলতে পারেন যেটা বললাম, এরপর আপনি এখানে বলতে পারেন যে অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, কথাটা বোঝেন, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, বা অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ। ঠিক আছে, এইভাবে কথাটা বোঝেন। আপনি যদি কোনো একটা জায়গায় রাইট নাও পড়াশুনো করেন, কোনো কলেজ বা ইউনিভার্সিটি, তার আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। আর যে সাবজেক্টে আপনি পড়াশুনো করছেন তার আগে ইন প্রেপোজিশন বসাবেন। আবারও বলছি, সাবজেক্টের আগে ইন, এবং আপনার প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট। বাট যদি আপনি সম্পন্ন করে থাকেন, তাহলে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে এই ফ্রম প্রেপোজিশনটা ইউজ করবেন। আমরা অনেকেই এটাকে ইউজ করতে পারি না, সঠিকভাবে ব্যবহার করতে পারি না, আপনাদেরকে দেখাই দিলাম। এরপর কোনো কিছুর ভিতরে, এই দেখেন, এগুলো অনেকে বোঝে না। এই লাইভ ক্লাস করার বেনিফিট হচ্ছে এইটাই। এই যে বাক্যটা আমি লিখলাম যে হি ওয়াজ বর্ন ইন 1990, কারো কি মনে প্রশ্ন আসছে যে ওয়াজ বর্ন এখানে উনি কেন বসালো? এটা কেন বলবে? ওয়াজ ওয়ার এর পরে কি বসে? ওয়াজ ওয়ার এর পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি বসে, জানেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কিন্তু এই সে জন্মগ্রহণ করেছিল, এটা তো পাস্ট কন্টিনিউয়াস না, পাস্ট ইনডিফিনিট। তা ওয়াজ বর্ন কেন দিলাম? বিআর মানে জন্মগ্রহণ করে, পাস্ট পার্টিসিপল বর্ন, অর্থাৎ ওয়াজ প্লাস ভি3, মানে এটা প্যাসিভের স্ট্রাকচার। তো এই সেন্টেন্সটা কি দেখে প্যাসিভ মনে হচ্ছে? এখানে কোনো বাই মি, বাই হিম এগুলো আছে? তাহলে আমি এই যে স্ট্রাকচারটা ওয়াজ প্লাস ভি3, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। একটু বোঝেন, এই জিনিসগুলো জানতে হয়, শিখতে হয়। এই প্রেপোজিশন, এই টপিক কন্টেন্ট অনেক জায়গায় পাবেন, অনেক টিচারের কাছে পাবেন, অনেক বইতে পাবেন, শিখতে পারবেন। বাট এই যে জিনিসগুলো আমি বলছি, এটা কেউ দেখাবে না। ক্লাস, অনেক ক্লাস করতে পারবেন, বাট এই কথাগুলো কেউ বলবে না। বাট এই নলেজটা যদি আপনি নিয়ে রাখতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটাকে, এই প্রেপোজিশনের এই টপিকটাকে আপনি ধরে রাখতে পারবেন সারা জীবনের জন্য। তো এখানে ওয়াজ বর্ন কেন বসালাম? সে জন্মগ্রহণ করেছিল, তো সাবজেক্ট কাজ করতেছে, তো এটা কি প্যাসিভ? না, প্যাসিভ কিন্তু দেখে মনে হবে না। বাট এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ ভয়েস জানেন? একজন ব্যক্তি নিজে জন্মগ্রহণ করতে পারে না। একজন ব্যক্তি জন্মগ্রহণ করার সময় কিন্তু সে ইনঅ্যাক্টিভ থাকে, তার মা তাকে জন্ম দেয়। কথাটা বোঝেন, আমার কথাটা ভালোভাবে বুঝবেন। একজন ব্যক্তি নিজে মারা যেতে পারে, কিন্তু নিজে জন্মগ্রহণ করতে পারে না। যে কোনো ব্যক্তি, কবি, সাহিত্যিক, যে কোনো রাইটার, এর জন্মসাল, মৃত্যুসাল আমাদের ইংলিশে লিখতে হয় না? বিভিন্ন এক্সামে, বিভিন্ন পরীক্ষায় আমাদের কিন্তু এগুলো লিখতে হয়। তো যখন আপনি কোনো ব্যক্তি, কবি, সাহিত্যিক, এদের জন্মসালকে আপনি মেনশন করবেন বা লিখবেন, তখন একটু ওয়েট করেন দেখি। তো যখন আপনি কারো জন্মসাল লিখবেন বা মেনশন করার চেষ্টা করবেন, তখন আপনারা সব সময় চেষ্টা করবেন, আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েস মেনটেন করা। নিজে মরতে পারে, কিন্তু নিজে জন্মগ্রহণ করতে পারে না। এই সেন্টেন্সটা খোলা চোখে দেখতে অ্যাক্টিভ মনে হলেও মূলত এটা প্যাসিভের স্ট্রাকচার। মানেটা কি? আমি একটু বুঝাই বলি। মনে করেন আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, ইংরেজিটা কি জানেন? জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন, এরকম, মানে 1861, 1861 ওয়াজ বর্ন বসাতে হবে। কিন্তু আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিল, এই ইংলিশটা আমি কি লিখবো জানেন? যে হি ওয়াজ বর্ন ইন 1941, সরি, মারা গিয়েছিল, তাহলে হি ডাই মানে মারা যাওয়া, হি ডাইড ইন 1941। অর্থাৎ এখানে কিন্তু আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার ব্যবহার করছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি2, মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখন একটা ব্যক্তি নিজে নিজে মারা যেতে পারে, কিন্তু নিজে জন্মগ্রহণ করতে পারে না। জন্ম নেওয়ার সময় কিন্তু সে ইনঅ্যাক্টিভ থাকে, অন্য কারো দ্বারা সে হয়, তার মা তাকে জন্ম দেয়। এই জন্য যে কোনো কবি, লেখক, সাহিত্যিকের জন্মসাল যদি আপনার কখনো কোথাও কোনো খাতায় ডেসক্রাইব করতে হয়, লিখতে হয়, বিশেষ করে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন বা অন্য
অন্যান্য ভার্সিটিতে আপনারা যারা পড়াশোনা করেন, ফ্রি হ্যান্ডে যদি লেখা লাগে, জন্মসাল প্রকাশ করতে গেলে প্যাসিভের স্ট্রাকচার ইউজ করতে হয়, অর্থাৎ ওয়াজ প্লাস ভি3। বাট একটা মানুষ নিজে নিজে মরতে পারে। তো মৃত্যুসাল, এটার জন্য আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ব্যবহার করা যায়। এখানে কিন্তু আমি কোনো ওয়াজ ওয়ার ব্যবহার করিনি, জাস্ট হি ডাইড ইন 1941। এই জিনিসগুলো একটু জেনে রাখেন, এগুলো দরকার হয় অনেক জায়গায়। এই বিষয়গুলো মানুষ ভুল করে। ইভেন স্পিকিং করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন মানুষকে নিয়ে বক্তৃতা দিতে হয়, স্পিচ দিতে হয়, ইংলিশে কথা বলতে হয়, এইসব জায়গায় অনেকেই ভুল করে। তো এই জায়গাগুলো সংশোধন করে নেবেন। এই যে এই লাইভ ক্লাসগুলো করছেন, এর বেনিফিট হচ্ছে এইটাই। এই দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, এমন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। মানেটা কি? বিটুইন বলতে, যেমন আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, আমার ইংলিশটা কি হবে জানেন? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। কিন্তু যদি বলি আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, তখন এরকম হয়, ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম, করিম অ্যান্ড জসিম। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝাতে বিটুইন প্রেপোজিশন বসবে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝাতে অ্যামং প্রেপোজিশনটা বসে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এগুলো এক কথায় উত্তর, যেগুলো এক কথায় উত্তর বা সহজ প্রিপোজিশন, সেটা নিয়ে ডিটেলসে বলার কিছু নেই, এটা আমরা দেখাবো। বাট যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো পাওয়ারফুল প্রিপোজিশন, যেগুলো অনেক ধরনের মিনিং ক্রিয়েট করে, সেইটা নিয়ে আমি বেশি কথা বলবো আপনাদের সঙ্গে। দেখেন, অন, এই অন মানে কি? এটা একটা পাওয়ারফুল প্রিপোজিশন। এখানে বলছে যে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশন বসে। এছাড়া কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, অর্থাৎ অনের ব্যবহার দুইটা। অন মানে কি? অনের অ্যাকচুয়াল মিনিংটা কি? অন মানে আমরা জানি উপরে, বাট এইটা ছাড়াও এর আরো অর্থ আছে। সেই অর্থটা আমি কি বললাম? বার বা তারিখের পূর্বে অন বসে। তাহলে আমি যদি এই জিনিসটাকে আপনাদের একটু আলাদা করে বলি, ভাগ ভাগ করে দেখাই, বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, এই জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে বিষয়গুলো নেওয়ার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাটা বুঝবেন, ইংরেজি ভাষায় টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে তিনটা। কথা বোঝেন, কি বললাম? টাইম রিলেটেড প্রেপোজিশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের এই যে টাইম রিলেটেড প্রেপোজিশন, এই টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে তিনটা। সেটা কি? সেটা হচ্ছে আপনার এই অ্যাট, ইন অ্যান্ড অন। ঠিক আছে, অ্যাট, ইন আর হচ্ছে অন, এই তিনটা প্রেপোজিশন মূলত সময়কে মেনশন করার জন্য ব্যবহৃত হয়। কথাটা বলছি, অ্যাট কোথায় বসে বললাম? সার্টেন টাইমের আগে অ্যাট বসে। যেমন আমি যদি বলি যে সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়, হি গোস টু, ওয়েট আ মিনিট, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়। এরকম সার্টেন টাইম বা শার্প টাইমের আগে অ্যাড বসে। ইনের ব্যবহারটা কোথায় হয় বললাম? মাস বা বছরকে ইন্ডিকেট করতে। যেমন আমি বাংলায় এরকম একটা কথা যদি বলি, কেউ কি ট্রান্সলেট করতে পারবেন? ভেবে দেখেন তো। মনে করেন আমি যদি বলি যে আহ 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এটার ইংরেজি কি কেউ বলতে পারেন? এই প্যাসিভের ক্লাস আমি ফিফথ ফ্রি লাইভ ক্লাসে নিয়েছিলাম। প্যাসিভ রিলেটেড সেন্টেন্স আমরা অনেকে ট্রান্সলেট করতে পারি না, চেষ্টা করেন তো, পারেন কিনা? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এই কথাটা ইংরেজিতে কি হবে? দেখেন, সেন্টেন্সটা এরকম হয়, ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ প্লাস ভি3, ওয়াজ অর্গানাইজড মানে সংগঠিত হওয়া, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। এইরকম সালের আগে, বছরের আগে ইন প্রেপোজিশন বসবে। আবার কি বলছি? মাসের আগে। যেমন আমি যদি বলি ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, ইংলিশটা কি জানেন? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, পালিত হয়, পালন করা হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, এম ইজ আর প্লাস ভি3, ইজ অবজার্ভড, ইজ অবজার্ভড ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, তাহলে কি বললাম? মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। কিন্তু আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, অর্থাৎ আমি যদি ডেট মেনশন করি, তাহলে কি হয় জানেন? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, তখন আর ইন বসবে না, আমাদের এখানে অন বসাতে হবে, যে অন
21 ফেব্রুয়ারি। অন 21 ফেব্রুয়ারি, অর্থাৎ অ্যাট, ইন এবং অন, এই তিনটা প্রেপোজিশন মূলত ইংরেজি ভাষায় টাইম রিলেটেড প্রেপোজিশন, সময়কে ইন্ডিকেট করা বা সময়কে মেনশন করার জন্য এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। এবং এই জায়গাটাতে আমি কি বললাম যে সার্টেইন টাইমের আগে অ্যাট বসবে, যেমন হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এছাড়া কি বলছি যে মাস বা বছরের আগে ইন বসবে, 1952 এর আগে কিন্তু ইন বসছে, বা ফেব্রুয়ারি, জাস্ট ফেব্রুয়ারি আছে এর আগে ইন বসছে। কিন্তু যদি ডে অর ডেট থাকে, অর্থাৎ বার বা তারিখ, তার আগে অন প্রেপোজিশন বসবে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি। অন, এখানে 21, অর্থাৎ 21 ফেব্রুয়ারি, অন 21 ফেব্রুয়ারি। তাহলে আমি যদি বলি 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। অর্থাৎ যে কোনো ডে আমি যদি বলি, বা ডেট, তারিখ, আমি যদি বলি সে আগামী সোমবার আমার কাছে আসবে, দেখেন, হি উইল কাম টু মি, সে আমার কাছে আসবে অন মানডে। সো এরকম যে কোনো ডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এনি কাইন্ডস অফ ডে অর ডেট, ইভেন বার্থডে অর অ্যানিভার্সারি ডে, হ্যাঁ, ডে বা ডেট, বার বা তারিখ, এর আগে অন প্রেপোজিশন বসবে। মান্থ অর ইয়ার, আই মিন মাস বা বছর, এর আগে ইন প্রেপোজিশন বসবে। আর সার্টেইন টাইম, শার্প টাইম, ঘড়ির কাঁটা, এর আগে অ্যাট প্রেপোজিশন বসবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই তিনটা হচ্ছে মূলত টাইম রিলেটেড প্রেপোজিশন। আবারও বলছি, সার্টেইন টাইমের আগে অ্যাট, মাস বা বছরের আগে ইন, বার বা তারিখের আগে অন প্রেপোজিশন বসে। এইটা জাস্ট মনে রাখবেন, দেখবেন প্রেপোজিশনের অনেক জায়গা একসঙ্গে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে একটা বিষয়। এরপর দেখেন এখানে, এখানে অনের আরেকটা ব্যবহার হচ্ছে, যেটা মেইন ব্যবহার, মানে অন বলতে আমরা এক কথায় কি জানি সহজভাবে, অন মানে কি, অন মানে উপরে। এখন দেখেন এইখানে পরপর তিনটা প্রেপোজিশন আছে, এই তিনটাকে একসঙ্গে একটু কম্পেয়ার করতে হবে। সেটা হচ্ছে অন, অ্যাবোভ অ্যান্ড ওভার। এই তিনটা প্রেপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে। এটা খুব ভালোভাবে বোঝেন, ক্লাসটা করে যান, আপনার মনে থাকবে আমার কথা। কারণ এটা খুবই প্র্যাকটিক্যাল একটা জায়গা, প্রেপোজিশন, এটা জানতেই হয়। ইংরেজি ভাষাটা যদি মনে প্রাণে শিখতে চান, এটা শেখা লাগবে আপনার। তো অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই যে তিনটা ওয়ার্ড দেখছেন, তিনটা ওয়ার্ডেরই বাংলা অর্থ হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানে উপরে। আবারও বলছি, তিনটা প্রেপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে, বাট দেয়ার আর সাম ডিফারেন্স, এদের ভিতরে একটা পার্থক্য আছে। এটা বিভিন্ন ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিসিএস, আই মিন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, এই জায়গাটা থেকে একটা কোশ্চেন এসে থাকে, এই অন, অ্যাবোভ অ্যান্ড ওভারের ব্যবহার থেকে। কথাটা ভালোভাবে বোঝেন, অন মানেও উপরে, অ্যাবোভ মানেও উপরে, ওভার মানে উপরে। বাট একটা পার্থক্য হচ্ছে, স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবোভ বসে, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে মূলত ওভার প্রেপোজিশন বসে। মানে বিষয়টা কি জানেন, বুঝতে হবে ভালোভাবে। মনে করেন এই যে এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমার টেবিলের উপর এই পাশে একটা ল্যাপটপ আছে, একটা পানির বোতল আছে, একটা মাউস আছে। এখন আমি যদি বলি আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, আমি কিভাবে বলবো? দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। আর আমার টেবিলের উপর একটা মাউস আছে, দ্য মাউস ইজ অন মাই টেবল। আমি এখানে অন ব্যবহার করছি এই টেবিলের আগে, এই টেবল এর আগে অন প্রেপোজিশনটাকে আমি ব্যবহার করছি। কেন? অবজেক্টকে স্পর্শ করে যদি উপরে কোনো কিছু থাকে, তাহলে অনের ব্যবহার হয়। অর্থাৎ এই টেবিলটা আমার অবজেক্ট, এইটার উপরে মূলত আমার পানির বোতল বা আমার ল্যাপটপ, দ্য বোটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। অর্থাৎ এই টেবিলকে স্পর্শ করে এই বিষয়গুলো আছে, এই জন্য আমি অনের ব্যবহার করছি। কিন্তু যদি কোনো অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকে, তখন অ্যাবোভ প্রেপোজিশনের ব্যবহার হয়। কি বললাম? অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় যদি থাকে, যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর একটা লাইট আছে, কারেন্টের বাল্ব আছে, বা একটা এয়ার কন্ডিশন আছে, এসি আছে, বা একটা সিলিং ফ্যান আছে, এবং ওই জিনিসগুলো কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় আছে দাঁড়ানো স্থির অবস্থায়, তখন আমি অ্যাবোভের ব্যবহার করব। অর্থাৎ আমি যদি বলি আমার মাথার উপর একটা লাইট আছে, আমি কিভাবে বলবো? দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। কেন অ্যাবভ বলছি? আমার মাথা তো এখানে,
লাইটটা এই সোজা একদম উপরে। তো লাইটটা আমার মাথার সঙ্গে টাচ করে নেই, অলে অলে অ্যাডজাস্ট করা, আমার মাথার সঙ্গে নেই, বাট আমি কম্পেয়ার করছি কার সাথে, আমার মাথার সঙ্গে। তো এই জায়গাটাতে এই অবজেক্ট থেকে সেপারেট দূরত্বে যদি স্থির অবস্থায় থাকে তখন অ্যাবভ প্রেপোজিশনের ব্যবহার হয়। দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। বাট উপরে যদি চলমান অবস্থা অবজেক্টকে স্পর্শ না করে কোনো কিছু চলতে থাকে তখন আবার ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। কি বললাম? অবজেক্টকে স্পর্শ না করে যদি উপরে চলমান কোনো অবস্থা বোঝায় তখন ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। মানে মনে করেন প্লেনটা এই মাত্র এখান থেকে উড়ে চলে গেল, কোন জায়গা থেকে, এই মাটির উপর দিয়ে উড়ে যাচ্ছে, ল্যান্ডের উপর দিয়ে। তাহলে আমি বলতে পারি দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড। ওভার এখানে দ্য প্লেন ইজ গোয়িং মানে ওভার দ্য ল্যান্ড মানে কি, এখানে অবজেক্টটা কে, মাটি, ওভার এই সরি ল্যান্ড, এই ল্যান্ডকে স্পর্শ না করে এর উপর দিয়ে প্লেনটা উড়ে চলে যাচ্ছে। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, এরকম একটা গাছ আছে, উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে গাছটাকে স্পর্শ না করে। সো আই ক্যান সে দ্যাট দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। কথাটা বোঝেন? অন, অ্যাবভ অ্যান্ড ওভার তিনটা প্রেপোজিশনেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে। স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। যেমন মনে করেন আমার হাতে একটা মোবাইল আছে, এখন এই ফোনটা আমি যদি আমার মাথার উপর রাখি তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড, কারণ মাথার সঙ্গে স্পর্শ করে আছে। বাট যদি এইরকম একটু সেপারেট দূরত্বে স্থির অবস্থায় ফোনটা থাকে তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড। আবার এই সেপারেট দূরত্বে স্থির না থেকে যদি দৌড়ায় দৌড়ায় এরকম দৌড়ায় যদি, অর্থাৎ যদি চলনশীল থাকে, মুভ করে, তাহলে আমার এখানে বলতে হবে দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। ওভার অর্থাৎ উপরে চলমান থাকলে আমার ওভার প্রেপোজিশনের ব্যবহার হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে ভালোভাবে, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করতে হবে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, চেষ্টা করবেন এইটা ভালোভাবে বোঝার। এটা বিভিন্ন জায়গায় লাগে, যদি আপনি প্রফেশনালি কোনো এক্সাম ফেস করতে যান, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম লাইক বিসিএস, ব্যাংক জব আর অ্যাডমিশন টেস্ট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর দেখেন যে কথাটা বলছি, এই ওভার প্রেপোজিশনের আরো কিছু ব্যবহার আছে। যেমন সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ অর্থে, বিপরীত বা অন্য পাশে বোঝাতেও এই ওভার প্রেপোজিশনটা বসে। সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ অর্থে মানে কি? মনে করেন আমি যদি বলি যে আমি সারা বিশ্ব ভ্রমণ করব, কথাটা ইংলিশে কিভাবে হয় বলতে পারেন? আমি সারা বিশ্ব ভ্রমণ করব। দেখেন, আই উইল ট্রাভেল, আই উইল ট্রাভেল অল ওভার দ্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি সারা বিশ্ব ভ্রমণ করব, এই জায়গাটাতে ওভারের একটা ব্যবহার হয়। আবার কর্তৃত্ব আরোপ মানে কি জানেন? কারো উপর জোর, কারোর উপর জোর খাটানো, জোর করা। আপনারা অনেকেই আছে না, বিভিন্ন জায়গায় শহরে থাকেন, ভাড়া বাসায় থাকেন। তো অনেক জায়গায় দেখবেন, মনে করেন আপনি একজন ভাড়াটিয়া, আপনার বাসার মালিক আপনি বাসায় উঠছেন, কিছু রেস্ট্রিকশন দিয়েছে। অর্থাৎ সে বলছে যে ছাদে যাওয়া যাবে না, বা এই কাজগুলো করা যাবে না, এখানে ময়লা ফেলানো যাবে না, এই ধরনের কিছু রেস্ট্রিকশন আপনাকে দিয়েছে। এখন এই কথাটা যদি আপনি ইংলিশে বলেন যে আমার বাসার মালিক আহ অনেকগুলো নিয়ম আমার উপর জারি করেছে, অনেকগুলো নিয়ম আমাকে চেপে দিয়েছে, যেটা করা যাবে না। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু এই ওভার প্রেপোজিশনের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে হি ইম্পোজড, কথাটা বোঝেন, হি ইম্পোজড, ইম্পোজ মানে আরোপ করা বা জারি করা, পেশ করা। হি ইম্পোজড মেনি রুলস ওভার মি। ওভার মি মানে কি, আমার উপর। এই যে আমার উপর সে কর্তৃত্ব আরোপ করছে, হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু আমরা এই ওভার প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কি বললাম? হি ইম্পোজড মেনি রুলস ওভার মি। আবার কি বলতে পারি? বিপরীত বা অন্য পাশে বোঝাতে। এইটা কিভাবে হয়? মনে করেন আপনি একটা নতুন গ্রামে গিয়েছেন একটা লোককে খোঁজার জন্য, আপনার পরিচিত একজন, বাট তার বাড়ি আপনি আগে কোনোদিন যান নাই। এখন সেই গ্রামে গিয়ে তার এক প্রতিবেশী, নেইবার্স, তাকে জিজ্ঞাসা করছেন যে আহ এই গ্রামে রহিম কোথায় থাকে, আমাকে বলতে পারেন? ক্যান ইউ টেল মি ওয়্যার ডাজ রহিম লিভ ইন দিস ভিলেজ? কি বললাম? ক্যান ইউ টেল মি, or could you please tell me where does রহিম live in this village? এখন তার প্রতিবেশী আপনাকে বলছে যে রহিম তো নদীর ওই পারে থাকে। অর্থাৎ একটা গ্রাম, গ্রামের সামনে একটা নদী আছে, তার ওই পার আরেকটা গ্রাম আছে, বা
একটা খাল আছে, একটা ব্রিজ আছে। হ্যাঁ, তো এরকম যদি ওই পার বিপরীত পাশে বোঝায়, আপনি একজনের কাছে রহিমের খোঁজ নিতে গিয়েছেন, বাট রহিমের বাড়ি যেখানে, সেই জায়গাটা থেকে যে বাড়িতে আপনি গিয়েছেন তার বাড়িটা অপোজিটে। তো সে সেইভাবে আপনাকে ডিরেকশনটা দিচ্ছে। কি বলছে? যে রহিম তো নদীর ওপারে থাকে। হ্যাঁ, রহিম লিভস ওভার দ্য রিভার, রহিম লিভস ওভার দ্য ক্যানেল, সে খালের ওপারে থাকে, ওরা ওই ব্রিজের ওই পারে থাকে। দে লিভ ওভার দ্য ব্রিজ। এরকম ভাবে বিপরীত বা অন্য পাশে বোঝাতে আমার এই ওভার প্রেপোজিশনটা বসে। একবার শিখে যান, একবার জেনে যান, পারলে আরেকবার এই রেকর্ড ক্লাসটা দেখবেন। এর থেকে ভালোভাবে বা ডিটেলস এই প্রেপোজিশন আর বোঝানো যায় না। আমি জানি না এটা আপনারা অন্য কোনো জায়গা থেকে কিভাবে শিখছেন, বাট আমি যেভাবে আলোচনা করি, যদি আমাকে আমার স্টুডেন্টরা পজিটিভ মাইন্ডে নেয়, ভালোভাবে এগুলোকে গ্রহণ করতে পারে, এই প্রেপোজিশন সম্পর্কে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের প্রবলেম এরপর আর থাকবে না। এবং এই প্রেপোজিশনের ব্যবহার যখন আপনি একবার শিখে যাবেন ইংরেজি ভাষায়, সেটা স্পিকিং এ হোক বা রাইটিং এ হোক, নিজের ভিতরে একটা ভালো কনফিডেন্ট পাবেন যে না, আমি তো খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারি বা আমি লিখতে পারি। বাট এইটা যখন আপনি ইউজ করতে পারবেন না, নিজের ভিতরে আপনি একটা উইকনেস, আপনার একটা দুর্বলতা চলে আসবে, কনফিডেন্টের অভাব আপনি ফিল করবেন যদি সঠিকভাবে প্রেপোজিশনকে ব্যবহার করতে না পারেন। শুধু টেন্স জানলে, প্যাসিভ মডেল জানলে হয় না, এটাকে ভালোভাবে শিখতে হয়। কারণ এটার ব্যবহার কমন, আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে যান, মোস্ট অফ দ্য টাইম প্রায় 95% ক্ষেত্রে আপনার প্রেপোজিশনকে ইউজ করতে হবে। এবং সেটা সঠিকভাবে করতে না পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষ হওয়া যায় না, এক্সপার্ট হওয়া যায় না। এবং এটা আহ, মানে আমি যদি আপনাকে গতানুগতিক ধারায় পড়াই, যেমন আমি এই যে রুলস গুলো এখানে আছে, আমি যদি এইভাবে বলি, জায়গার আগে অ্যাট বসে, হি লিভস অ্যাট মিরপুর, সময়ের আগে অ্যাট বসে, আই গো টু স্কুল অ্যাট 9 AM, দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, দামের পূর্বে অ্যাট বসে, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, এরকম যদি আমি বলি, দেখেন এইভাবে মুখস্থ করে কখনো একটা ভাষা ধরে রাখা যায় না। আপনি এরকম বিভিন্ন বইতেও পাবেন। তো আপনি একটা পড়ছেন, এই নিচের দিকে আস্তে আস্তে উপরের গুলো ভুলে যাচ্ছেন। এটা যাবে, এটা ন্যাচারালি, এটা মানুষ ভুলে যায় ওইভাবে। আর মুখস্থ করে কখনো ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে রিয়েল লাইফের সঙ্গে, প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে সেই বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে হয়। যেভাবে আমি এখন আপনাদেরকে বলছি, এই জায়গাটা থেকে যেভাবে আমি এক্সাম্পল দিচ্ছি, যেভাবে প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখলে কি হয়, তাহলে বিষয়গুলোকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করা যায়। এই যে আমি বললাম যে মনে করেন আপনি একটা গ্রামে গেলেন, আপনি বলছেন একজনের কাছে যে রহিমরা কোথায় থাকে, তো সে বলছে যে রহিম নদীর ওই পারে থাকে। এই যে জিনিসটাকে আমি আপনার ব্রেনে ঢুকাই দিলাম, যদি আপনি আমার লেকচারটাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, এই বিষয়গুলোকে আপনি আর পরবর্তীতে ভুলবেন না। এই লাইভ ক্লাস করার বেনিফিট হচ্ছে এইটাই। এটা আপনি একটা বই দেখে পড়ে কখনো এইভাবে তো আপনাকে কেউ দেখাবে না, কেউ বলবে না, কেউ শিখাবে না। কিন্তু এই যে জিনিসগুলো আমি বলছি, প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল গুলো দিচ্ছি, এটা নিতে পারলে এটাকে স্থায়ীভাবে ধরে রাখা যায়, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নেওয়া যায়, নিজের নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। এটা হচ্ছে সব থেকে মেইন বিষয়। ঠিক আছে? তো এই অন, অ্যাবভ এবং ওভারের যে ব্যবহারটা বললাম, আপনারা কি বুঝতে পারছেন? একটা কনসেপ্ট অ্যাটলিস্ট পেয়েছেন জিনিসটা আসলে কি? অনের ব্যবহার, অ্যাবভ এবং ওভার যে প্রেপোজিশনের ব্যবহারটা, মোটামুটি কি একটা ধারণা পেয়েছেন বলেন তো? হ্যাঁ, যেগুলো বললাম, শুনতে পারছেন, শিখতে পারছেন কিছু? জি জি স্যার জি। ধন্যবাদ। তো দেখেন, এরপর হচ্ছে আন্ডার মানে নিচে, বিলো, আচ্ছা বাহাইন্ড, এগুলো এগুলো খুবই সহজ, আমি এগুলো এক কথায় হয়ে যায়, আমি দেখাবো। এটা এটা নিয়ে টেনশন করতে হবে না। যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোর উপর বেশি ফোকাস করতে হয়, যেগুলো বেশি ব্যবহৃত হয়, যেগুলো বেশি পাওয়ারফুল, অনেকগুলো অর্থ দিয়ে থাকে, সেই প্রেপোজিশন গুলো নিয়েই মূলত আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে? তো দেখেন এরপরে কোথায়, আচ্ছা বিয়ন্ড, এই একটা প্রেপোজিশন, বাহাইন্ড মানে পিছনে, এইটা একটু দেখেন, এটা সম্পর্কে অনেকেই ভালোভাবে জানেন না। এই দেখেন এইটার অর্থ কি, যে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রেপোজিশনটা বসে। কোথায় বসে? নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝানোর জন্য বিয়ন্ড প্রেপোজিশন বসে। মানেটা কি জানেন? একটু বোঝার চেষ্টা করে দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা। মনে করেন আপনি একটা বাইক কিনবেন, কথাটা বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝেন। এখন আপনি একটা শোরুমে গিয়েছেন, ফর এক্সাম্পল ইয়ামাহার শোরুমে গিয়েছেন বাইক কেনার জন্য, এবং আপনার একটা গাড়ি পছন্দ করা আছে, সেইভাবে বাজেট নিয়ে গেছেন। ফর এক্সাম্পল আপনার R15, এই 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 একটা গাড়ি কিনবেন, গাড়িটার দাম 4.5 লাখ টাকা। এখন আপনার দোকানে গিয়ে পছন্দ হচ্ছে আরেকটা বাইক, তার দাম একটু বেশি, ফর এক্সাম্পল আপনি কিনবেন MT-15 ভার্সন 2।
মনে করেন মানে সাপোজ আপনি ধরেন এখন এই বাইকটার দাম 5,25,000 টাকা, R15 এর দাম 4.5 লাখ টাকা, MT-15 এর দাম 5,25,000 টাকা। এখন আপনার বাজেট 4.5 লাখ টাকা, কিন্তু আপনার এখন কিনতে ইচ্ছা হচ্ছে ওই বাইকটা যেটা দামি। তো এই সিচুয়েশনে আপনার কাছে অত টাকা নেই, এই সিচুয়েশনে আপনি এই কথাটা বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। বলেন তো কি বললাম? দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, অর্থাৎ এই বাইকের প্রাইসটা বা মূল্যটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমানার বাইরে, মানে আমার কাছে এত টাকা নেই, এরকম সামর্থ্যের বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রেপোজিশনটা বসে। অথবা আমরা কি বলতে পারি, আপনি একটা ড্রেস কিনতে গেছেন, একটা শপিং কমপ্লেক্সে গেলেন একটা পোশাক কিনতে, যে টাকা দাম সেই পোশাকটার আপনার পছন্দ হয়েছে, বাট অত টাকা আপনার কাছে নেই, ওই বাজেটটা আপনার কাছে নেই। তাহলে আপনি কি বলতে পারেন? দ্য প্রাইস অফ দিস ড্রেস, কথাটা বলছেন লিখে দেখায়, ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, এই ড্রেসের প্রাইসটা, আই মিন মূল্যটা আমার বাজেট বা আমার সাধ্য বা আমার সীমার বাইরে, অর্থাৎ এত টাকা আমার কাছে নেই। এটা হচ্ছে বিয়ন্ড প্রেপোজিশনের ব্যবহার। এরপর দেখেন ইনটু, মানে প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। মানেটা কি জানেন? এটা হচ্ছে বাইরে থেকে ভিতরে গতিশীল অবস্থায় কোনো কিছু অ্যাক্সেস করতেছে, এই জায়গাটাতে মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। কি বললাম? বাইরে থেকে ভিতরে কিছু আসতেছে বা ঢুকতেছে। মনে করেন দ্য বয় entered into into the room, অর্থাৎ ছেলেটা রুমে প্রবেশ করলো। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো। এই বাইরে থেকে এসে ভিতরে ঢুকলো একটা গতিশীল অবস্থায়, এই জায়গাটাতে ইনটু বসে। মনে করেন আপনি একটা ট্রেনে উঠবেন, ট্রেনের টিকিট কেটে ফেলছেন, একটা ট্রেনে উঠবেন, টিকিট কেটে ফেলছেন। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, আপনি স্টেশনে পৌঁছাননি, কেবল ট্রেনটা ছাড়ছে, আস্তে আস্তে চলা শুরু করছে, এইরকম সময় আপনি দৌড়ায় গিয়ে ট্রেনের ভিতরে উঠতেছেন, দৌড়ায় গিয়ে ট্রেনের ভিতরে উঠতেছেন। এখন একজন বলতেছে এত দৌড়ায় ওঠো না, অ্যাক্সিডেন্ট করবে তুমি, এইভাবে দৌড়াইও না, অ্যাক্সিডেন্ট করবে, হ্যাঁ। সো মানে চলন্ত ট্রেনে এইভাবে উঠো না, এই কথাটা যদি আমি ইংলিশে বলি, ইংলিশটা কি হয় জানেন? কি বললাম? একটা ট্রেনে উঠবেন, সময় হয়ে গেছে, ট্রেনটা কেবল ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে চলতেছে, আপনি দৌড়াচ্ছেন ওঠার জন্য। এখন একজন বলতেছে যে চলন্ত ট্রেনে উঠো না, ইংলিশটা কি জানেন? কথাটা বলছেন, ইংলিশটা হচ্ছে আমার এরকম হয়, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়েট আ মিনিট। ইংলিশটা হচ্ছে আপনার এরকম হয় যে ডোন্ট গেট ইনটু, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, কি বললাম? ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, অর্থাৎ চলন্ত ট্রেনে উঠো না। অর্থাৎ বাইরে থেকে আপনি ভিতরে ঢুকতেছেন, ট্রেনে ওঠার চেষ্টা করতেছেন, তো এরকম বাইরে থেকে ভিতরে গতিশীল কোনো একটা অবস্থা প্রকাশ করা বা মেনশন করা বোঝাতে এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া এই ইনটু প্রেপোজিশনের আরেকটা ব্যবহার কি জানেন? এর আরেকটা ব্যবহার হচ্ছে, আমি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। এর মানেটা কি? এই যে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া, এর মানেটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন, বিভক্ত হয়ে যাওয়া বোঝায়। মনে করেন বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি, যারা পলিটিক্স রাজনীতি করেন বোঝেন তারা চিনবেন, জাতীয় পার্টি, হুসাইন মোহাম্মদ এরশাদের দল, এই জাতীয় পার্টি এখন তিনটা গ্রুপে বিভক্ত। এরশাদ সাহেবের দুইজন ওয়াইফ, বিদিশা এরশাদ, রওশন আরা এরশাদ, এখন এই দুইজনের দুইটা দল। আবার ওনার ভাই যিনি জিএম কাদের, এনার একটা দল। মানে এই জাতীয় পার্টি এখন তিনটা ভাগে বিভক্ত। এই কথাটা আমি যদি বলি ইংলিশে কি হবে? যে জাতীয় পার্টি এখন তিনটা ভাগে বিভক্ত হয়েছে, ইংলিশটা কি হয় জানেন? দেখেন, বোঝার চেষ্টা করেন। জাতীয় পার্টি হ্যাজ বিন, হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। কি বললাম? জাতীয় পার্টি
হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, বা থ্রি পার্টস বলাটা ঠিক হবে না, গ্রুপস, এটা বেশি বেটার। হ্যাঁ, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস। এই যে ইন্টুটা আমি লিখলাম, কিসের জন্য বসালাম? এই ডিভাইড হওয়ার জন্য, ভাগ হওয়ার জন্য। যারা চারটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে, দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু ফোর গ্রুপস। তাহলে কি বললাম? ইনটু প্রেপোজিশনের দুইটা ব্যবহার। একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে গতিশীল অবস্থায় কোনো কিছু ঢুকতেছে, কোনো কিছু অ্যাক্সেস করতেছে, এই জায়গাটাতে মূলত ইনটু বসে। আরেকটা ব্যবহার আমি কি বললাম? আরেকটা ব্যবহার বললাম যে ভাগ হওয়া, দলে দলে ভাগ হওয়া বা রূপ পরিবর্তিত হওয়া, চেঞ্জ হওয়া, এইটা বোঝানোর জন্য এই ইনটু প্রিপোজিশন মোস্ট অফ দ্য টাইম বা মেইনলি বসে থাকে। এরপর হচ্ছে উইথ, কোনো কিছুর সাথে বা কোনো বস্তুর দ্বারা বোঝাতে উইথ ব্যবহার হয়। যেমন আই রাইট উইথ দিস পেন, আমি কলম দিয়ে লিখি। হি কামস উইথ মি, সে আমার সাথে আসে। এরকম সাথে বোঝাতে উইথ বসে। বাইটাও ওই একই, এটা তৃতীয় বিভক্তি, অর্থাৎ দ্বারা, দিয়ে, কর্তৃক। এই যে প্রেপোজিশন গুলো, এগুলো কিন্তু মেইনলি বিভক্তি। হ্যাঁ, বাংলা গ্রামারে যেটা থাকে, যেমন এই যে অপ, এই যে অপটা, আচ্ছা আমি আসতেছি, আগে এক একটা করে শেষ করি। তাহলে বাইটা কি? দ্বারা, নির্দিষ্ট সময়, পরিমাণ নির্দেশ বা একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে বাইয়ের ব্যবহার হয়। আমরা দেখছি এখানে, আমি দেখাচ্ছি এটা। ডিউরিং মানে কোনো সময় ধরে বোঝায়। ফর মানে জন্য বা কারণ, এটা একটা চতুর্থী বিভক্তি, এই যে ফর, জন্য বোঝায়। হ্যাঁ, এরপর অফ, দেখেন এখানে আমার দুটো অফ আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে। একটা হচ্ছে এই ও ডাবল এফ অফ, আর একটা হচ্ছে অফ, ও এফ অফ, আর ও ডাবল এফ অফ। এই দুইটা অফের পার্থক্য কি? আমরা বলি বলি না, দরজাটা অফ করো মানে কি? বন্ধ করো, ক্লোজ করো। হ্যাঁ, তো এই যে অফ করা বলি, এই অফটা হচ্ছে আপনার, এই যে বন্ধ করো বা অফ করো, এই অফটা হচ্ছে আপনার কোন অফ? এটা হচ্ছে এই ও ডাবল এফ, এই অফ, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে। বলে না এই প্রোডাক্টের উপর 30% অফ, এই অফটা কোন অফ? এই বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে এই ও ডাবল এফ অফ, এই প্রেপোজিশনটা বসে। আর ও এফ, এই যে একটা এফ যেখানে থাকে, এই অফ এর মানে হচ্ছে এর, কারো অধিকারে বোঝাতে, কারো মালিকানায় বোঝাতে, পজেস করা অর্থে এই অফটা বসে। যেমন এই ব্রিফকেসটা চামড়ার তৈরি, দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, লেদার মানে চামড়া, অফ লেদার মানে চামড়ার। আমি যদি বলি এই বাড়িটা কাঠের তৈরি, দ্য হাউস ইজ মেড অফ উড, উড মানে কাঠ, অফ উড মানে কাঠের, উড মানে কি? কাঠ। আর অফ উড মানে কাঠের। র, এ র, এর, এর প্রিপোজিশনটা এই জায়গাটাতে আমার মূলত বসে থাকে। কি বললাম? দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। সো এরকম অফ, ও এফ মানে এর, কারো অধিকারে বা মালিকানায় বোঝাতে বসে। আর ও ডাবল এফ অফ, এই অফ মানে বন্ধ করা, ক্লোজ করা, স্টপ করা, এই যে বিচ্ছিন্ন অর্থে, মূল্যছাড় অর্থে এই অফ। আর দেখেন আপন মানে উপরে, ভিত্তির উপর বোঝায়। উইদিন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, এইটা আমি একটু বলি আপনাদের। সার্টেইন একটা টাইমকে মেনশন করার জন্য আমার কিন্তু এই উইদিন প্রেপোজিশনটা ব্যবহার হয়। সার্টেইন টাইমকে মেনশন করার জন্য মানে কি? এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে। জাস্ট ওয়েট আ মিনিট, একটা মিনিট একটু আমাকে সময় দেন প্লিজ। উইদিনটা কি? আমি আপনাদের আগে একটা প্রেপোজিশন দেখিয়েছি, সেটা হচ্ছে কারো মনে আছে কিনা, কি যেন দেখালাম? টুয়ার্ডস। যে আমার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, এখন আপনি আপনার আম্মুকে বলছেন যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বা আমি একটু মাঠের দিকে যাচ্ছি, বা আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলেছিলেন? কথাটা বোঝেন, যে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টিও ডাব্লিউ এ আর ডি এস, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, অর্থাৎ আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। এইবার আপনি আপনার আম্মুকে বলছেন যে মা, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। কি বললাম? আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। দেখেন ইংলিশটা কি? আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন, WITHIN, উইদিন 20 মিনিটস। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। তাহলে কি বললাম? আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, এরকম সার্টেইন টাইমের মধ্যে কোন একটা কাজ কমপ্লিট করা বোঝাতে আমার মোস্ট অফ দ্য টাইম এই উইদিন প্রেপোজিশনটা বসে। কি বললাম? সার্টেইন টাইমের ভিতর কোন একটা কাজ সম্পন্ন করা বা শেষ করা বোঝাতে উইদিন বসে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ অলসো উইদাউট ওয়াটার। ফ্রম মানে হতে বা থেকে। হ্যাঁ,
হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল, এটা তো আমি বললাম, এগুলো এক কথায় উত্তর। তো এই যে ডিসকাশনটা আমি করলাম বা এই প্রিপোজিশন ডিকশনারি থেকে যে আলোচনাটা আমি করলাম বা আপনাদেরকে দেখালাম, এটা আপনারা পিডিএফ ফাইল নেওয়ার পর নিজেরা আরেকটু প্র্যাকটিস করবেন বা এই যা যা আমি বললাম এই রেকর্ডটা আরেকবার দেখবেন, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইউজ অফ প্রেপোজিশন, অর্থাৎ এই প্রেপোজিশনের ব্যবহার এখানে দেওয়া আছে, টোটাল 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, এবং এগুলো যদি আপনি ভালোভাবে করেন, দেখেন যেটা বোঝানোর বা মেইন যে জায়গা সেটা আমার বোঝানো হয়ে গেছে। আর এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমি একটু বলি। এইগুলো টিচার এর হেল্প নেওয়া লাগে না, এটা বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনি নিজে প্র্যাকটিস করলে পারবেন, আপনি নিজে যত চর্চা করবেন তত বেশি এটাকে ডেভেলপ করতে পারবেন। ইট উইল ডিপেন্ড অন ইউ, আপনার উপর এটা ডিপেন্ড বা নির্ভর করছে, ঠিক আছে? বাট আমি যেভাবে শিখাই আর কি, আমার যে পেইড কোর্সের স্টুডেন্ট গুলো থাকে বা আমি যাদের পেইড কোর্স করাই, সেখানে আপনারা জানেন, আপনাদেরও আমি দেখিয়েছি অলরেডি, আমি কিন্তু প্রচুর পরিমাণে রিডিং এর উপর গুরুত্ব দিই, প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করাই, এবং সেইটার উপর স্পিকিং বা প্রেজেন্টেশন আমি দেওয়াই, যেটা প্রিভিয়াস ক্লাসে যারা ছিলেন লাস্ট পর্যন্ত তারা জানেন। তো আমি যখন রিডিং পড়াই, ওই রিডিং এর ভিতর যে প্রেপোজিশন গুলো থাকে, তখন আমি আমার স্টুডেন্টদেরকে বলে দেই যে দেখেন এইখানে এই প্রেপোজিশনটার ব্যবহার হচ্ছে বা আছে, এটা কিন্তু ঠিক এই কারণে হচ্ছে। অর্থাৎ পড়তে পড়তে এক একটা প্যাসেজ ডেভেলপ করতে করতে অ্যাটলিস্ট 10টা বা 15টা রিডিং প্যাসেজ আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন প্রেপোজিশন নিয়ে সমস্যা থাকবে না, সমস্যা হয় না। তো ওইভাবে আমি শিখাই। বাট এইখান থেকে যারা শিখতে চান, এটা নিজেরাই এটা আপনারা কাভার করতে পারবেন, তারপর আমি একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। দেখেন, যেটা মেইন ব্যবহার বললাম ওইটা ছাড়াও এদের আরো কিছু ব্যবহার আছে, যেমন ছোট স্থান বা শহরের পূর্বে অ্যাট বসে, যেটা আমি বললাম যে হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। তারপর আমি কি বলছি, যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, বড় জায়গার আগে কিন্তু এন বসে, হি লিভস ইন ইন্ডিয়া, হি লিভস ইন বাংলাদেশ, হি লিভস ইন ঢাকা। এখন আমি যদি বলি সে ঢাকার গাজীপুরে থাকে, তাহলে হি লিভস অ্যাট গাজীপুর ইন ঢাকা। বিষয়গুলো হচ্ছে এরকম, হ্যাঁ। তো ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন প্রেপোজিশন বসে। এরপর কি বলছি, সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, যেমন এই যে ঘড়ির কাঁটা, হ্যাঁ, আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এগুলো অলরেডি আমি মানে ডিসকাস করে দিয়েছি আপনাদের সঙ্গে। এখন মেইন বিষয়টা হচ্ছে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন নিজের মতো করে, আমি পিডিএফ ফাইল রেকর্ড পাঠিয়ে দিব, আপনারা ডেভেলপ করতে পারবেন, হ্যাঁ। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট, এটা একটা নতুন বিষয় বুঝে রাখেন। দূরত্ব, ডেস্টিনেশন, ডিস্টেন্স বোঝাতে অ্যাট বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার। দামের পূর্বে অ্যাট বসে, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট, হ্যাঁ ইউ ক্যান সি, 150 টাকা পার কেজি, হ্যাঁ। বয়স বোঝাতে অ্যাট বসে, বয়স, হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। মূলত এই 5টা জায়গায় এই অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। কি কি বললাম তাহলে আবারও বোঝেন, যে কোনো জায়গার আগে, প্লেসের আগে, এবং জায়গাটা তুলনামূলক ছোট জায়গা, আমার কি বসে, অ্যাট প্রেপোজিশন বসে। এরপর কি বললাম, সার্টেইন টাইমের আগে, ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে, এই দুইটা হচ্ছে অ্যাটের মেইন ব্যবহার। এছাড়া কি বললাম, দূরত্ব বোঝাতে, দামের পূর্বে এবং বয়স বোঝাতে আমাদের অ্যাট প্রেপোজিশন বসে। কি কি বললাম, দূরত্ব বোঝাতে, দামের পূর্বে এবং বয়স বোঝাতে। এবং এই জায়গাটা আমি যদি আপনাদের একটু হিন্ট দেই, এটা কোনো নিয়ম না, কোনো রুলস না, জাস্ট একটা হিন্ট, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম অ্যাট প্রিপোজিশন একটা নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। নিউমেরিক ওয়ার্ড মানে বোঝেন, সংখ্যাবাচক শব্দ। যেমন দেখেন এই যে 9টা, মানে এগুলো সব ভুলে যান, দাম, দূরত্ব, বয়স, এগুলো ভুলে যান। দেখেন এই যে 9, 10, হ্যাঁ, 200, 150, 150, 16, 18, এরকম একটা নিউমেরিক বা সংখ্যাবাচক শব্দের আগে মোস্ট অফ দ্য টাইম আমার কিন্তু এই অ্যাট প্রেপোজিশনটা বসে থাকে। এটা জাস্ট একটা হিন্ট, এটা কোনো রুলস না, কোনো নিয়ম না, আপনাদের একটু জানিয়ে রাখলাম। বাট মেইনলি এই যে 5টা দেওয়া আছে এই জায়গাটাতেই আমার অ্যাট প্রিপোজিশন বসে। এরপর অন, এগুলো আমি অলরেডি ডেসক্রাইব করেছি। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, যা পূর্বে অন বসে। কোথায় ব্যবহার হয় অনের, ডেট অর ডে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি শনিবার গিয়ে সেখানে গিয়েছিলাম। হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখ এখানে আসবে। তো এরকম যে কোনো ডে অর ডেট এর আগে আমরা অন প্রেপোজিশনকে ব্যবহার করি। এরপর কি, এইখানে একটা নতুন ব্যবহার দেখেন, নদীর তীর বোঝাতে অন বসে। নদীর তীর মানে কি, যেমন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। এরকম যে কোনো নদীর তীর। সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী,
বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা, এরকম যে কোনো নদীর তীর বোঝাতে মূলত এই অন প্রেপোজিশনটা বসে। নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি, মানে ভাতের উপর নির্ভর করে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর, এই ব্যাংকটা পঞ্চম তলায়। আপনি নতুন একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, অ্যাডমিশন নিলেন, এখন আপনি একজনের কাছে শুনছেন যে আমাদের ডিপার্টমেন্টটা কোথায় বলতে পারো, ডু ইউ নো হোয়ার ইজ আওয়ার ডিপার্টমেন্ট? এখন সে বলছে আওয়ার ডিপার্টমেন্ট ইজ অন দ্য ফিফথ ফ্লোর, আমাদের ডিপার্টমেন্টটা পঞ্চম তলায়। তো এরকম ফ্লোরের সংখ্যা বোঝাতেও অন প্রেপোজিশনটা বসে থাকে। ইনের ব্যবহার কোথায় হয়? আমি বলছি ইন একটা পাওয়ারফুল প্রেপোজিশন, ঠিক আছে? যে কোনো মান্থ অর ইয়ার্স, অর্থাৎ মাস বা বছরের আগে ইন বসে। এখানে একটু দেখি, বলছি যে বড় স্থানের আগে ইন বসে, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। বাট যদি দুইটা স্থানকে কম্পেয়ার করা থাকে, তাহলে বড় জায়গাটার আগে ইন এবং ছোট জায়গাটার আগে অ্যাট। যেমন আই লিভ অ্যাট ঢাকা, এই ছোটটা আগে বসাবেন, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আবারও বলছি, প্লেসকে ইন্ডিকেট করতে অ্যাট এবং ইন এই দুইটা প্রেপোজিশন বসে, তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। এরপর দেখেন, সেটা হচ্ছে কোনো বিষয় বা ভাষা বোঝালে, ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়ের আগে ইন বসে। এটাও কিভাবে হয় ডেসক্রাইব করেছি অলরেডি। সময়ের ক্ষেত্রে মাস বা বছরের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। হি ওয়াজ বর্ন ইন 2001, সে 2001 সালে জন্মগ্রহণ করেছিল। পেশার পূর্বে ইন বসে, পেশা যে কোনো প্রফেশন। হি জয়েন্ড ইন নেভি, সে নেভিতে জয়েন করেছিল। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি। অবস্থা বোঝাতে ইন বসে, হি ইজ ইন হ্যাপি মুড, আই এম ইন স্যাড মুড। বলি না, সে প্রেমে পড়েছে, প্রেমে পড়া, প্রেমে নিমগ্ন হওয়া, কারো প্রতি আসক্ত হওয়া। আমরা বলি না সে প্রেমে পড়েছে, ইংলিশটা কেমন জানেন? হি ফলস ইন লাভ, ফল ইন, মগ্ন হওয়া, নিমগ্ন হওয়া, আসক্ত হওয়া। সেরকম যে কোনো মুডকে ইন্ডিকেট করতেও আমার এই ইন প্রেপোজিশন বসে। এটা এটা করতে টিচারের হেল্প নেওয়া লাগে না, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, জাস্ট অ্যাজ ইউজুয়াল। আপনি যত প্র্যাকটিস করতে পারবেন এই জায়গাটাতে, যত টাইম দিতে পারবেন, তত বেশি ডেভেলপ করতে পারবেন। এই পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু পড়ে নিবেন ভালোভাবে, দেখবেন কোথাও কোনো প্রবলেম হবে না। ল্যাঙ্গুয়েজটাকে অনেক সুন্দরভাবে ডেভেলপ করতে পারছেন। যেটা আলোচনা করার, যেগুলো নিয়ে মেইনলি আলোচনা করার, সেটা আমি অলরেডি করে দিয়েছি আপনাদের এই জায়গাটাতে। আর আমি আমার পেইড কোর্সে যারা আসবেন তাদেরকে আমি যেভাবে শেখাবো, সেটা তো আমি অলরেডি বলছি, আমরা প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস এর মাধ্যমে শিখবো। কিন্তু সবাই তো আর পেইড কোর্সে আসবে না, যারা ফ্রি ক্লাস করছেন এখানে। আমি আপনাদের ফ্রিতেই ফাইলগুলো দিচ্ছি, তো আপনারা এগুলো পড়বেন, নিজেরা পড়লেও অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। আর আমার কাছে যারা আসবেন তাদের তো এগুলো নিয়ে ভাবতে হবে না, তাদের আমি আমার রেসপন্সিবিলিটি নিয়ে সেগুলো ডেভেলপ করিয়ে দিব। আচ্ছা, এরপর দেখেন টু, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝাতে, মানে টু বলতে আমি বলছি আপনাদের অলরেডি, কোন একটা দিকে আসা যাওয়া বোঝাতে টু বসে। যেমন হি কামস টু হিয়ার, দি গো টু ইউনিভার্সিটি। হ্যাঁ, অনুসারে বোঝাতে টু বসে। এইগুলো হচ্ছে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সঙ্গে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসে নির্দিষ্ট একটা মিনিং দেয়। এইগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। যেমন এই যে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর সাথে অলওয়েজ টু প্রেপোজিশনটা বসে, যার বাংলা অর্থ হচ্ছে অনুসারে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আই ওয়াক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে রুল অনুসারে কাজ করি। সীমানার বাইরে বোঝাতে টু বসে। যেমন সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, সাউথ কোরিয়া আমাদের দেশ থেকে দক্ষিণ দিকে। মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার আমাদের দেশ থেকে, সরি, উত্তর দিকে। ইস্ট মানে কি? পূর্ব দিকে। মায়ানমার আমাদের দেশ থেকে দক্ষিণ দিকে। তো এইভাবে এই কোন একটা দিকে যাওয়া বোঝাতেও টু প্রিপজিশন বসে। এছাড়া এখানে অফ ছিল, অফ মানে কি বলছি, ও এফ, এই অফ মানে এর, অধিকারে থাকা, মালিকানায় থাকা বোঝায়, ষষ্ঠী বিভক্তি। আর ও ডাবল এফ, ওই অফটার মানে হচ্ছে অফ করা, বন্ধ করা, ছাড় দেওয়া অর্থে বসে। তো অধিকার বা মালিকানা, যেমন দিস ইজ দ্য কার্ড অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার্ড। মিস্টার আজাদ, অফ মিস্টার আজাদ, আজাদের। র, দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। মি মানে আমি, অফ মি আমার। উপকরণ বোঝাতে অফ বসে। মানে এত কিছু লাগবে না, মূলত যদি মেইন মিনিংটা, জিস্ট অর্থটা আপনি জানেন, তাহলে খুব সহজে এই ধরনের প্রেপোজিশন গুলোকে আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। অফের অ্যাকচুয়াল মিনিং কি বললাম? এর, অর্থাৎ দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। র, কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ করোনা ভাইরাস। সম্পর্ক বোঝাতে অফ বসে। আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি। ইট মানে এটা, অফ ইট মানে এটার। র, হ্যাঁ, হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংলিশ গ্রামারের সবকিছু জানে। এরপর আছে ওভার প্রিপোজিশন, যেটা বললাম, কোনো কিছু স্পর্শ না করে
তারপরে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। এছাড়া এর আরেকটা ব্যবহার হচ্ছে মাধ্যম বোঝাতে ওভার বসে। মাধ্যম মানে কি জানেন? এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন কেউ যদি আমার নতুন স্টুডেন্ট থাকে বা আরেকজনের কাছে শোনে যে ওই ওই স্যারটা ক্লাস নেয়, ভালো ক্লাস নেয়, তুমি ওইখানে ক্লাস করে দেখতে পারো। অনেকে আমাকে বলে না যে আমার এক বন্ধু সাজেস্ট করছে, আমার এক বোন সাজেস্ট করছে আপনার কাছে ক্লাস করতে, আপনি কিভাবে ক্লাস নেন, হাউ ডু ইউ কন্ডাক্ট ইউর ক্লাস। কেউ যদি আমাকে বলে, তাহলে আমি উত্তরটা কিভাবে দিতে পারি? যদি আমি ইংলিশে বলি যে আমি অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই, এই কথাটা, এই যে অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই, এই মাধ্যম বোঝাতে ওভারের সাথে আরেকটা প্রিপজিশন বসে, সেটা হচ্ছে THROU, যে থ্রু। এই থ্রু প্রিপজিশনটা বসে। তো আমি দুটোকেই কিন্তু ব্যবহার করতে পারি। আই ক্যান সে দ্যাট আই টেক ক্লাস থ্রু অনলাইন ওভার দ্য গুগল মিট। আই টেক ক্লাস থ্রু অনলাইন ওভার গুগল মিট, অর্থাৎ গুগল মিটের মাধ্যমে। সো হি টক্স ওভার ইমো, সে ইমোর মাধ্যমে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনের মাধ্যমে কথা বলি। অর্থাৎ মনে রাখেন, এই ওভার প্রিপজিশনের আরেকটা ব্যবহার হচ্ছে মাধ্যমে বোঝাতে ওভার বসে। বিপরীত পাশে বোঝাতে ওভার বসে, দে লিভ ওভার দ্য রোড, আই লিভ ওভার দ্য ব্রিজ। অধিক বোঝাতে, অর্থাৎ দে ওয়ার ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ, সে এক মাসেরও বেশি সময় ধরে ইন্ডিয়াতে ছিল। আই ওয়াজ ইন আমেরিকা, আমেরিকা ফর ওভার এ ইয়ার, আমি এক মাসেরও বেশি সময় ধরে, এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকাতে ছিলাম। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে, দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, তারা সারা বিশ্ব ভ্রমণ করেছে। আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। তো এখানে যেগুলো আছে আপনারা নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন, নিজেই ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন কিছু না, খুব সহজেই জিনিসগুলোকে আপনারা আয়ত্তে নিতে পারবেন। বাংলা দেওয়া আছে, ইংলিশের এক্সাম্পল দেওয়া আছে, শুধু প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ নো দ্যাট আই হ্যাভ অলরেডি সেড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যারা প্র্যাকটিস করতে পারবেন তারা এখানে এটা ডেভেলপ করতে পারবেন। আর যেটা আমি বলছি, শুধু এরকম রুলস দেখে বা এক্সাম্পল দেখে কখনো ডেভেলপ করা যায় না। যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় বা বুঝতে হয়, একটু ওয়েট করেন। আমি এখন আপনাদের এই যে প্যাসেজটা দেখাবো, আমি প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করাই আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে। যারা আমার পেইড কোর্সে আসবেন আগামীকাল থেকে, এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, আগামীকাল সন্ধ্যার ভিতরে সেন্ড মানি করে জানাবেন, তাহলে একদম প্রথম থেকে আগামীকাল থেকেই পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবেন এবং ধারাবাহিকভাবে বেসিক জায়গাটা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। যারা একদম প্রথম দিন থেকে ফ্রি ক্লাসগুলো করে আসছেন তারা জানেন আমি কিভাবে প্রত্যেকটা বিষয় বুঝাই বা শেখাই। তো যারা শিখতে চান প্রথম থেকেই জয়েন করবেন, তাহলে ধারাবাহিকভাবে খুব ভালোভাবে, খুব কম সময়ের ভিতরে, উইদিন ভেরি শর্ট টাইম, আপনি ইংরেজি ভাষাটা ডেভেলপ করতে পারবেন। তো দেখেন, এখানে আছে, কোনটা দেখালাম, এই যে উইথ, সাথে বোঝাতে উইথ বসে, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি গোস উইথ হিম, দ্বারা দিয়ে বোঝায়। আই রাইট উইথ দিস পেন, আমি কলম দিয়ে লিখি। ফর মানে জন্য, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, এটা একটা চতুর্থী বিভক্তি। হ্যাঁ, জন্য বোঝাতে মূলত ফর বসে। যদি মেইন মিনিংটা আপনি জেনে রাখেন, তাহলে এত রিজন, এত কারণ দরকার হয় না। সময়ের আগে, ধরে, যাবত বা ব্যাপিয়া বোঝাতে ফর বসে। হি হ্যাজ বিন ইন, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। তো এই যে জায়গাগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা, আমার ধরে বোঝাতে ফর বসে। এগুলো আমরা যখন টেন্স শিখবো তখন এগুলো পারবো। এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার, জাস্ট ফরের ডিফারেন্ট একটা ইউজ। বাট মেইনলি ফরের ব্যবহারটা হয় জন্য বোঝানোর জন্য। যেমন দেখেন, আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর, অর্থাৎ আমি নেপালে গিয়েছিলাম ভ্রমণের জন্য, ট্যুরের জন্য। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। তাহলে ফর মানে কি? এক কথায় ফরের বাংলা অর্থ হচ্ছে জন্য, ঠিক আছে? এখানে দেখেন মূল্য বোঝাতে ফর বসে, আই হ্যাভ বট আ মোবাইল ফর 1,000 টাকা, ইউ উইল বাই আ কম্পিউটার ফর 5,000 টাকা। সাহায্য অর্থে ফর বসে, প্লিজ ডু দিস ফেভার ফর মি, ইউ ক্যান ডু সামথিং ফর মি। ওকে, সো এইখানে যে প্রেপোজিশন গুলো দেওয়া আছে নিজেরা একটু পড়বেন, একটু দেখবেন, আশা করি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন কিছু না। আর এটা দেখেন একদিনে শেষ করা যায় না। সত্যি কথা বলতে, আমার পেইড কোর্সে স্টুডেন্টদেরকে এই প্রেপোজিশনের উপর আমি 2-3টা ক্লাস নিয়ে থাকি, এক একটা প্রেপোজিশনকে ডিটেলসে বুঝিয়ে থাকি প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে। সেটা যদি আমি এখন আপনাদের এই ফ্রি ক্লাসে একটা ক্লাস থেকে নিতে যাই, প্রায় 3 ঘন্টা আমার ক্লাস নেওয়া লাগবে। 3টা ক্লাসের সমান করে একটা নেওয়া লাগবে, তো সেটা তো সম্ভব না। যতটুকু মেইনলি বলার বা বোঝানোর আমি তো বললাম আপনাদের। আর যে যে প্রেপোজিশন গুলো আছে, এই যে আন্ডার, অ্যাক্রস, অ্যালং, এগুলো খুবই সহজ, মানে এগুলোর উত্তর আপনার এক কথায় হয়ে যায়। এটার জন্য ডিটেলসে কোনো কিছু জানার প্রয়োজন হয় না, বলার প্রয়োজন হয় না। যেমন দেখেন অ্যালং, এটার ব্যবহার কোথায় হয়? গো অ্যালং দ্য বেড ফর স্লিপ, অর্থাৎ একদম বেডে যাও ঘুমানোর জন্য। মানে বরাবর বলতে কি জানেন, একটা ছেলে মনে করেন ঘুমাতে চাচ্ছে না, আপনার বাচ্চাটা খুব দুষ্টামি করে, আপনি ঘুমাতে যেতে বলছেন, সে আরেক রুমে চলে গেছে খেলা করতে, মোবাইলে গেম খেলতে বা টিভি দেখতে। এখন আপনি তাকে রাগ করে বলছেন, এই ছেলে, একদম বেডে যাও, কিন্তু অন্য কোনো দিকে যাবে না, অর্থাৎ ঠিক বেড বরাবর যাও,
ঠিক বেডে ঘুমাতে যাও, অন্য কোনো দিকে যাবে না। অর্থাৎ এই যে বরাবর, অর্থাৎ নির্দিষ্ট একটা দিকে কিন্তু যাবে কমপ্লিটলি। গো অ্যালং দ্য মস্ক ফর দ্য প্রেয়ার, মসজিদে যাও নামাজ পড়ার জন্য, অন্য কোথাও যেন চলে যেও না আবার। তো এই জায়গাটাতে এই অ্যালং প্রেপোজিশনটা বসে। থ্রু মানে তো বললাম মাধ্যমে। উই ওয়েন্ট আওয়ার ভিলেজ, দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দ্য জঙ্গল, সে জঙ্গল, তারা জঙ্গলের ভিতর দিয়ে আমাদের গ্রামে এসেছিল। হ্যাঁ, বিরুদ্ধে, এগেইনস্ট, অ্যাবাউট মানে সম্পর্কে, বিসাইড মানে পাশে, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে সাধ্যের বাইরে, ডাউন, উইদাউট। সো যেটা বলছি, এই যে গুরুত্বপূর্ণ সব থেকে ইম্পর্টেন্ট যে প্রেপোজিশন গুলো, এগুলো আপনারা একটু শিখবেন এই জায়গাটা থেকে। আশা করি ডেভেলপ করতে পারবেন অনেক ভালোভাবে। এটা কঠিন কিছু না। আর এটা মনে রাখবেন, প্রেপোজিশনের সঠিক ব্যবহার, সঠিক কনসেপ্ট যদি না থাকে, একটা সেন্টেন্স কখনো স্ট্যান্ডার্ড মানে করা যায় না। একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড ওইভাবে কানেক্টেড হয় না, ওয়ার্ড গুলো খাপছাড়া খাপছাড়া মনে হয়। তো প্রত্যেকের আমি মনে করি প্রেপোজিশনটা ভালোভাবে জানা জরুরি, জানা প্রয়োজন ইংলিশে প্রফেশনাল বা এক্সপার্ট হতে গেলে। আর যারা আসবেন আমার কোর্সে, আমি এটা দেখাবো ইন ডিটেলসে। এখানে দেখেন একটা এক্সারসাইজ আছে প্রেপোজিশনের। যেমন এখানে দেখেন বলা আছে, আই উইল টেক এ ক্লাস ড্যাশ 10 p.m. ড্যাশ মানডে। তাহলে এই জায়গাটাতে আমাদের কি হবে, ড্যাশ 10 p.m., এখানে আমাদের মূলত কি বসাতে হবে, সার্টেন টাইমের আগে অ্যাট বসাতে, অ্যাট 10 p.m. তাহলে আর ডেটের আগে কি বসবে, অন। আমি কিন্তু এরকম অনেকগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, যেটা আপনাদের করতে হবে। হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তাহলে এই জায়গাটাতে কি হবে, ইন বাংলাদেশ, দেশের আগে ইন বসে, আর এই জায়গাটার আগে, ঢাকার আগে আমার এখানে অ্যাট প্রিপোজিশন বসাতে হবে। এইবার লেখা আছে দেখেন, ঢাকা ইজ ড্যাশ কিলোমিটার ফ্রম হিয়ার, বলুন তো এই জায়গাটায় কি হবে। এই জায়গাটাতে আমার মূলত ঢাকা ইজ অ্যাট টু 20 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 20 কিলোমিটার দূরে, দূরত্ব বোঝাতে, ডেস্টিনেশন বোঝাতে অ্যাট প্রেপোজিশন বসে। ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, তাহলে এই যে নদীর তীর বোঝাতে আমি কি বলছিলাম, কোন প্রেপোজিশনটা বসে, নদীর তীর বোঝাতে আমাদের মূলত অন বসে। তো ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। তো এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এই যে এক্সারসাইজ গুলো দিচ্ছি, এটা দেখেন এই ফ্রি ক্লাসে সম্ভব হয় না। আমি এখন একটু আনমিউট করে দিই, একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, একসঙ্গে সবাই কথা বলে উঠবে, কারোর কথা এইভাবে আমি নিতে পারবো না, শুনতে পারবো না। তো এইভাবে অন ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে কখনো ল্যাঙ্গুয়েজটাকে পারফেক্টলি প্রফেশনালি শেখা যায় না। আমি যেটা বারবার বলি, যদি আপনি পেইড কোর্সে থাকতেন, যদি আপনি আমার পেইড বেসে স্টুডেন্ট হতেন, আমাদের অ্যাসাইনমেন্ট গ্রুপ আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, প্র্যাকটিস গ্রুপ আছে, ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আমি আপনাকে এই ধরনের এক্সারসাইজ গুলো দিব, আপনি সাবমিট করবেন, সেখানে ভুলটা হলে আমি আবার ধরাই দিব। বা এই যে ক্লাস নিচ্ছি, এই যে এতগুলো বিষয় আমি পড়াচ্ছি, এখানে আপনাদের মনে বিভিন্ন কোশ্চেন থাকে, আছে না, থাকতে পারে যে এইটা তাহলে কোথায় বসবে, ওইটা তাহলে কিভাবে বসবে, কেন এটা এরকম হবে। এই কোশ্চেন গুলো, এই লাইভ ক্লাসের বেনিফিট কি, এই সরাসরি কোশ্চেন যাতে আমি নিতে পারি, আপনাদের উত্তর যাতে আমি দিতে পারি, এইটাই তো বেনিফিট। তো এইটা তো এই ফ্রি ক্লাসে হয় না। আমি একটু আনমিউট করে দিলে একজন কোশ্চেন করতে চাইলেও পাঁচজন কথা বলে ওঠে একসাথে, তো সম্ভব হয় না। এই জন্য বলছি, যদি আপনি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, অবশ্যই অবশ্যই টু ওয়ে কমিউনিকেশন দরকার, টিচারের সাপোর্ট দরকার, একটা টিচারের মেন্টরিং বা গাইডলাইনের ভিতর থেকে যদি ডেভেলপ করতে পারেন, দ্রুত এগোতে পারবেন, যেটা আপনারা আমাদের আগামীকাল থেকে যে কোর্সটা শুরু হবে সেইখানে পাবেন। এতটুকু আমি বলতে পারি। যদি প্রফেশনাল হতে চান, আগামীকাল থেকেই জয়েন করবেন, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, উইদিন ভেরি শর্ট টাইম আপনি শিখতে পারবেন, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। আর এই যেটা বললাম, এই পিডিএফ ফাইল, এটা টিচারের হেল্প নেওয়ার কিছু নেই, বাংলা আছে, ইংলিশ আছে, আমি পাঠিয়ে দিব, নিজের একটু এক্সারসাইজ করবেন। আমি এখন আপনাদের একটু গল্প বা স্টোরি নিয়ে কথা বলবো, সো এই জায়গাটাতে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ ইংলিশে কোনো কিছু রিড আউট করে, আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিডিং করতে পারি, রিড আউট করতে পারি, বাট একটা প্যাসেজ পড়ে সেই প্যাসেজের অ্যাকচুয়াল যে মিনিং, অ্যাকচুয়াল যে বাংলা অর্থ বা সেন্স, এগুলো আমরা অনেকেই বুঝি না। একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল মিনিংটা কি দাঁড়াচ্ছে, টেন্সটা কোন টেন্সে আছে, কোন ধরনের ইসে আছে, ফ্রেজ বা ক্লজ এখানে আছে, এগুলো আমরা বুঝতে পারি না। একটা সেন্টেন্স কমপ্লেক্স না কম্পাউন্ড, অ্যাকচুয়াল মিনিং বা থট বের করতে পারি না। বাট একটা প্যাসেজ যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, এবং এই সিম্পল প্যাসেজগুলো দিয়ে যদি আপনি শুরু করেন, আপনার রিডিং এর স্পিডটা বাড়বে, একটা সেন্টেন্স বা বাক্যের রাইটিং এর ফরমেশনটা সম্পর্কে আপনি ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কি করতে পারবেন, নতুন ভোকাবুলারি যদি পান এই সম্পূর্ণ প্যাসেজ থেকে, সেটাকেও ডেভেলপ করতে পারবেন। এগুলো কিন্তু আমি নিজে করি না, এই যে আমি পড়তেছি না, এ সবই আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে পড়াই, যারা আমার পেইড কোর্সে থাকে ওদেরকে দিয়ে পড়াই। আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করানোর, স্টুডেন্টদেরকে দিয়ে পড়ানোর। হ্যাঁ, এটা না করলে, নিজে আমি করলে, আপনি দেখছেন শুনছেন, শুনে তো লাভ হবে না। যেটা বারবার বলি, এটা সায়েন্স না, এটা ম্যাথ না। আমি পড়ালাম, আপনি মনোযোগ দিয়ে দেখলেন বা শুনলেন, এরকম হাজারটা ক্লাস করলেও কোনো লাভ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন, যদি আপনি নিজে ডেভেলপমেন্ট না করতে পারেন, আপনার ব্রেনে ইংলিশের একটা এনভায়রনমেন্ট যদি সেট আপ করতে পারেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করতে পারেন, আপনি শিখতে পারবেন না। এটা
আপনি যত দুর্বল হন, যত ইলিটারেট হন, যত অশিক্ষিত হন, লেখাপড়া মোটে না জানলেও আপনি একটা ভাষা শিখতে চাচ্ছেন, একটা ভাষা যদি শেখার ইচ্ছা থাকে মনে প্রাণে, আপনাকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে, প্র্যাকটিস। এবং সেটা কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক ফলো করে করতে হয়। তাহলে এটা না শিখতে পারার তো কিছুই নেই। এটা শেখার জন্য কোনো ব্রেন লাগে না, কিছু না, নাথিং। এটা আমি গত ক্লাসে বলছিলাম, যারা স্পিকিং করতে পারে না, প্রেজেন্টেশন দিতে পারে না, যারা গত ক্লাসে ছিলেন লাস্ট পর্যন্ত, কিভাবে দিতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। তো আজকে দেখেন আমি একটা প্যাসেজ একটু রিড আউট করি। এগুলো আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাই। এগুলো আপনারা যদি একটু করতে পারেন, সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব। অনেক দ্রুত, অনেক বেশি ডেভেলপমেন্ট আসে এই জায়গাটা থেকে। আমি একটু পড়তেছি, আপনারা একটু দেখেন, তারপর বাকি কথাগুলো আমি বলবো। দেখেন এটা থেকে কতটা ডেভেলপ করা যায়। কি বলছি, যে আমরা অনেকে প্যাসেজ রিডিং করি, রিডিং পড়তে পারি, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং কি হবে, এটা আমরা জানি না, ভালোভাবে নিতে পারি না, ভালোভাবে বুঝতে পারি না। তো সেইটা আমি একটু আপনাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করব। দেখেন, এখানে বলছে রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। কথাটা বুঝবেন, এ খুব সুন্দর একটা গল্প, একটা লাভ স্টোরি, আপনাদের ভালো লাগবে শুনলে। ঠিক আছে, শোনার চেষ্টা করেন সবাই। কি বলছে, যে রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দ্যার স্কুল লাইফ। সাবজেক্টটা কি? রাজু অ্যান্ড শোভন। ভার্বটা কি মনে রাখবেন, প্রতিটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে। হ্যাঁ, এখন এই এই যে আর আছে, অ্যাম ইজ আর দেখলেই অনেকে মনে করে যে মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না। এটা কিন্তু এখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। তো রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। নাও, এই যে নাও যে শব্দটা, এটা কি জানেন? এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আমার সেন্টেন্সটা মূলত এইখান থেকে শুরু, দে এটা সাবজেক্ট, আর এই যে ডু এটা হচ্ছে আমার মূলত মেইন ভার্ব। অর্থাৎ নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, তাহলে এটাও আমার একটা অ্যাডভার্ব অফ টাইম। টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা দেখা করছে, অর্থাৎ মিট করছে একে অন্যের সাথে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইচ আদার মানে কি? একে অন্যের, একজনের সাথে আরেকজন, দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহৃত হয়। এটাকে কি বলা হয় জানেন? এটা একটা প্রোনাউন। এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। আমার পেইড কোর্সের সেকেন্ড ক্লাসে আমি তো আপনাদের বলছি, পেইড কোর্সের ডিটেলস, যে ফার্স্টে আমি 10টা গ্রামাটিক্যাল ক্লাস নিব, তো তার যে সেকেন্ড ক্লাসটা আছে সেখানেই আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রোনাউন কি ইন ডিটেলস আমি শিখাই। ওই জায়গাটাতে আছে 8 প্রকার প্রোনাউনের ভিতর রেসিপ্রোকাল প্রোনাউন নামের একটা প্রোনাউন আছে, যেটা হচ্ছে এই ইচ আদার এবং অন অ্যানাদার, দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। আপনারা এটা দেখতে পারবেন সামনে যারা ক্লাসগুলো করবেন, যারা ভর্তি হয়েছেন। তো কি বলছি দেখেন, টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা একে অন্যের সাথে দেখা করছে 3 বছর পর। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করে অনেক দিন পর। এখানে দেখেন এই যে টু মিট, এই যে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, টু মিট মানে দেখা করে বা সাক্ষাৎ করে বা দেখা করতে পেরে, এটাকে বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড। এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্বের একটা অংশ। এবার দেখেন, আফটার সো মেনি টক্স, এই যে জায়গাটা না, এই পর্যন্ত একটা জাস্ট ফ্রেজাল ওয়ার্ড, এখানে না আছে কোনো ভার্ব, না আছে সাবজেক্ট, নাথিং, জাস্ট একটা ফ্রেজ। বাংলা কি? অনেক কথা বলার পর, সাবজেক্টটা কি? রাজু, ভার্বটা কি? সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেড। অনেক কথা বলার পর রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা, অর্থাৎ রূপা কেমন আছে। কে বলছে? রাজু। স্মাইল মানে কি? হাসি। তাহলে কাকে বলছে? শোভনকে। শোভন সেইড উইথ আ শাই, এই শাই মানে কি জানেন? এই প্যাসেজ অ্যানালাইসিস করলে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা হয়। নিঃশ্বাস নেওয়া। বাংলা অর্থ এরকম, শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দেন আই, উইশ মানে কি জানেন? চাওয়া। আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। বাংলাটা বুঝবেন, অ্যাকচুয়াল বাংলা, শি মে স্টে বেটার দেন আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। বলছে, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? কোন টেন্স এটা? আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কোশ্চেন। বাংলাটা তাহলে কি? তুমি কি বলছো? আচ্ছা, এইটা একটু উল্টে যাবে, একটু বোঝেন। ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বাংলাটা কি? তুমি তাকে বিয়ে করনি। মনে করেন শোভনের একটা গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে, রাজু শোভনের কাছে এটা জিজ্ঞাসা করছে যে রূপা কেমন আছে। শোভন বলছে, আমি জানি না, বাট আমি চাই সে ভালো থাকুক। এটা বলছে। এবার রাজু বলছে, তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ।
তুমি তাকে বিয়ে করনি, বাংলাটা কি? বাংলা বুঝি না, আমরা অনেকে রিডিং পড়ি বাট অ্যাকচুয়াল বাংলাটা, অ্যাকচুয়াল থট বুঝি না। তুমি তাকে বিয়ে করনি, বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। অলওয়েজটা অ্যাডভার্ব, আমার মেইন ভার্ব হচ্ছে লাইক। লাইক মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু দেখেন লাইকের মানে শুধু পছন্দ করা না। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই লাইক চাওয়া অর্থেও বসে। চাওয়া অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 5-6টা ভার্বের ব্যবহার হয়। উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, লাইক মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, হোপ মানে চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া। এই চাওয়ার উপর ভিত্তি করে আমাদের একটা ডিটেলস ক্লাস আছে, সম্পূর্ণ একটা ক্লাস কতগুলো অর্থে ব্যবহৃত হতে পারে। তো এখানে কিন্তু লাইক মানে মূলত পছন্দ করা বোঝাচ্ছে না। এখানে কি বলছে যে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। টু ম্যারি অর্থাৎ বিয়ে করতে, এটা একটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। ম্যারি মানে বিয়ে করা। টু ম্যারি, টু প্লাস ভিয়ন মানে কি? করতে, বলতে, লিখতে, চলতে, এরকম একটা মিনিং দেয়। তো আমি সব সময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। ডিড নট ম্যারি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। বাংলা কি? সে আমাকে বিয়ে করেনি। আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি বলি যে সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি দাঁড়াতো? আমি যদি বলতাম যে সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? কেউ বলতে পারবেন? তাহলে কি কি হবে? I did marry. আই ডিড ম্যারি। She married. রাইট, থ্যাংক ইউ। দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডিডের ব্যবহার হবে না, দেখছেন আমাদের কত প্রবলেম আছে। অ্যাফার্মেটিভে ডিডের ব্যবহার হয় না। মেইন যে সেন্টেন্সটা সেটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, নট ডিড। ডিড বসবে শুধু নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। ডিড কেন বসে এগুলো আমি টেন্সের ক্লাসে বলছিলাম। যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। অন্য সব টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে না, সেইখানে ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়। তো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য তো মেইন সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম। আমি যদি বলতাম যে সে বিয়ে করেছিল আমাকে, তাহলে শি ম্যারিড মি, আমি এইটা বসাতাম। বিয়ে করেনি, আমার ডিডের ব্যবহার প্লাস ম্যারিডটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, কারণ ডিড একটা পাস্ট ফর্মের ভার্ব, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না, এরকম হয় আর কি। দেখছেন, দেখেন প্র্যাকটিক্যালি প্যাসেজ অ্যানালাইসিস করলে অনেক জায়গা, অনেক বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট, একটা ধারণা পাওয়া যায়, একটা ধারণা চলে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এটা করতে হয়। শুধু ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ইংরেজি ভাষাটা শেখা যায় না। আমি আজকে আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কালকে থেকে হয়তো আর এরকম রেগুলার হইতে নিতে পারবো না, কারণ সবাই তো আমার পেইড ব্যাচে আসবে না। যারা আসবেন তারা তো কালকে থেকে অনেক ভালোভাবে করতে পারবেন, কিন্তু যারা আসবেন না, আমি বলে রাখি, ছোট ছোট রুলস স্ট্রাকচার না, সবসময় চেষ্টা করবেন। আপনি মোটে পারেন না, ঠিক আছে, সহজ সহজ কিছু প্যাসেজ, কিছু গল্প, ইংলিশ গল্প পড়ার চেষ্টা করবেন, দেখবেন এখান থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট আসে। আদারওয়াইজ এই যে রুলস এগুলো যারা করায়, ছোট ছোট রুলস স্ট্রাকচার, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন এই রিলেটেড, আপনি একটা করেন আমি একটা করে দিই, বা ঘরে বসে ইংরেজি বলতে হয়, ট্রেনে এটা বলতে হয়, বাসে ইংরেজি বলতে হয়, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন। এইভাবে কখনো প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায় না। আমি সবসময়, যারা এর আগের ক্লাসগুলো করে আসছেন আমার কাছে, আপনারা জানেন যে আমি প্র্যাকটিক্যাল জায়গাটি নিয়ে কথা বলার চেষ্টা করি। প্র্যাকটিক্যাল জায়গাটা সম্পর্কে আমি কিন্তু এক্সাম্পল বা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, যেটা বলছি সেটা হচ্ছে কি, জাস্ট ওয়েট আ মিনিট, কোথায় ছিলাম? এই যে, যে শি ডিডেন্ট ম্যারি মি, ফাইনালি অবশেষে সে আমাকে বিয়ে করেনি। এরপর কি বলছে দেখেন, বলছে আই কান্ট বিলিভ, রাজু বলছে আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি, অর্থাৎ মডেলের সেন্টেন্স এটা, সে আমাকে বলেছিল সেভারাল টাইমস, অর্থাৎ অনেকবার, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। এই যে লাভের সাথে একটা এস আছে, এটা কেন আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস বসে। অর্থাৎ সে আমাকে বলেছিল সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স 1000 টাইমস, সে আমাকে কথা 1000 বার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, সিম মানে মনে হওয়া, ইট থার্ড পারসন এই জন্য সিমস। শি সেইড দিস টক্স, অর্থাৎ সে এই কথাগুলো বলেছিল। এই টক্স কিন্তু এখানে কোনো ভার্ব না, এটা কিন্তু জাস্ট নাউন। আবারও বলছি, নাউন, নট ভার্ব। ঠিক আছে, নাউন হিসেবে বসছে। বাংলা কি? সে এই কথাগুলো বলেছিল, এখানে ভার্বটা আছে সেইড। উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, অর্থাৎ এই উইদাউট একটা প্রেপোজিশন, অর্থাৎ না জেনে। উইদাউট নোয়িং মানে কি? না জেনে। ভালোবাসা কি? অথবা সে মিথ্যা বলেছিল, অর শি লাইড, লাই মানে মিথ্যার পাস্ট ফর্ম লাইড। ঠিক আছে, এইভাবে এই বিষয়গুলোকে আমার একটু বুঝতে হবে। দেখেন, এরপর বলছে হার ইনোসেন্ট লুকিং ফেস, তার যে নিরীহ চেহারাটা, ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে।
ইজ এটা অক্সিলারি ভার্ব, ফ্লটিং ভাষা এটা মেইন ভার্ব, এই স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, এটা শুরুতেও বসাতে পারেন, লাস্টেও বসাতে পারেন, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝেও বসাতে পারেন। অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো পজিশনে যে কোনো জায়গায় ইউজ করা যায় বা বসানো যায়। তাহলে এখানে কি হবে, আপনি এটাও বলতে পারেন স্টিল হার ইনোসেন্ট লুকিং ফেস, তার নিরীহ চেহারাটা ইজ ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইজ, আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, অর্থাৎ তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মেয়ে মানে কি, পারা, পসিবিলিটি অর্থে, সম্ভাবনা অর্থে পারা, লাই মানে কি মিথ্যা। তো মিথ্যা বলতে পারে, এই কথাগুলো কে বলছে, ওই রাজু বলছে কিন্তু এতক্ষণ শোভনের কথা শুনে। এবার বলছে দেখেন, শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, দেখেন বিলিভ থেকে বিলিভড, ইডি প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে, এই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়, আর এটা আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বোঝা যায়। তো আমি তাকে বিশ্বাস করেছিলাম, আই ড্রেমড উইথ হার আ লট, ড্রিম মানে স্বপ্ন দেখা, এর পাস্ট ফর্ম ড্রেমড। হ্যাঁ, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু। এই যে ড্রিমড এটা কিন্তু আমার ভার্ব, কিন্তু বাট মাই ড্রিমস অর্থাৎ আমার স্বপ্নগুলো, এই ড্রিমস কিন্তু একটা নাউন, আমার স্বপ্নগুলো ডিডেন্ট কাম ট্রু মানে কি, সত্য হয়নি, সত্য হয়ে আসেনি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম আমার স্বপ্নগুলো সত্য হয়ে এসেছিল বা সত্য হয়েছিল, তাহলে আমার ইংলিশটা কি হতো, কেউ বলতে পারে? আমার স্বপ্নগুলো সত্য হয়েছিল, আমি যদি অ্যাফার্মেটিভ করতাম তাহলে এখানে কি হতো? My dream comes true. না, My dreams came true. came true, right, এখানে কাম না, আমার কাম ভার্বের পাস্ট ফর্ম কি, came। তো আমার এখানে আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস came true, came true, কোনো এস্টেস না, ভার্বের সাথে এস্টেস কিছু হবে না, জাস্ট মাই ড্রিমস কেম ট্রু, আমার স্বপ্ন গুলো সত্য হয়েছিল। আর যখন আমি নেগেটিভ করবো, ডিডের ব্যবহার করবো, আর ডিড ব্যবহার করলে পাস্ট ফর্মে চলে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে মেইন ভার্বটা। ঠিক আছে, কামের পাস্ট ফর্ম কি, কেম। এবার রাজু সেইড, রাজু বলল, হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, ডিড শি ডু পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিন্তু বাংলাটা কেমন জানেন, সে কেন এমনটা করলো, বাংলা কি, সে কেন এমনটা করলো, বলছে আই ডোন্ট নো হাই। রাজু সেইড হোয়ার শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেইড শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের, এই যে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সে আমাদের গ্রামের সবচেয়ে ধনী লোকের একটা ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। এইবার বলছে রাজু, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স দেখলে আমরা রিডিং করতে পারতেছি, টেন্সও বুঝতে পারতেছি, কিন্তু আমরা কি করি, আমরা অনেক সময় অ্যাকচুয়াল যে অর্থ, অ্যাকচুয়াল যে থট, বাংলা মিনিং, আমরা এটা বের করতে পারি না। এর বাংলা অর্থটা কি, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, হয় ডিডেন্ট ইউ ট্রাই, এই টু স্টপটা কি, থামানোর ইনফিনিটিভ। সো বাংলা অর্থ কি, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, হয় ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। এবার বলছে রাজু, কে বলছে এটা, শোভন, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, সাডেনলি হঠাৎ করে শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, রিডিউস মানে সে কমিয়ে দিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, টকিং মানে কথা বলা, এই টকিংটা কিন্তু কোনো ভার্ব না। দেখেন একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্বটা থাকে, যে ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, এইটা ছাড়া যদি একটা বাক্যের ভিতর আলাদা কোনো ভার্ব থাকে, মনে রাখবেন সেটার চেহারা বা সেটাকে দেখতে ভার্বের মতো হলেও সেটা আসলে কোনো অ্যাকশন দেয় না, কোনো টেন্স মেনটেন করে না, সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। সেটা হতে পারে জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, নাউন বা অ্যাডজেক্টিভ। এই পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয় আমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা একটা ফাউন্ডেশন। এই টকিং বা এই যে ভার্বের সঙ্গে আইএনজি, এগুলো দেখলে অনেকেই মনে করে যে এটা হয়তো কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটাই রিডিউসড, টকিং কোনো ভার্ব না, এটা জাস্ট জেরান্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা নাউন, কথা বলা, স্থির একটা অবস্থা প্রকাশ পায়। কি বলছে, সাডেনলিটা কি, অ্যাডভার্ব, হঠাৎ করে সে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, এই যে মিটিং, এটা কোনো ভার্ব না, এটা এটা জাস্ট একটা নাউন, জাস্ট একটা জেরান, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। দেখেন প্র্যাকটিক্যাল প্যাসেজ পড়লে অনেকগুলো দিক সামনে চলে আসে, অনেক প্রবলেম ওভারকাম করা যায়। এই জন্য আমি বারবার বলি যে আমার এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, এবং আপনাদের স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কেউ, কারণ আমি সেইভাবে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকি।
প্র্যাকটিক্যাল ওয়েতে যদি শিখতে পারেন, আপনার কোন জায়গায় বাধা ফেস করবেন, যে কোনো বাধা আপনি অতিক্রম করতে পারবেন। এনি কাইন্ডস অফ ব্যারিয়ার ইউ ক্যান ওভারকাম if you practice this language in this way, if you learn this language practically. And I teach every students practically in this language, so you have to do it. If you can do it, you will be able to take this language as your asset. You will be able to teach this language to your next generation. দ্যাট ইজ দ্য মেইন থিংস। আমি সব সময় চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে আমি যে বিষয়টা শেখাবো সে যেন সেটা তার একটা সম্পদ বা অ্যাসেট হিসাবে নিতে পারে, এটা যেন কোনোদিন ভুলে না যায়। এটাই আমার সবসময় মেইন টার্গেট বা লক্ষ্য থাকে। এই জন্য আপনারা যারা আমার ক্লাসগুলো এর আগেও করেছেন বা দেখছেন, আপনারা জানেন আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, লং টাইম ধরে পড়াই, অনেক ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করি, এবং এটা বুঝতে হয়, এইভাবে নিতে হয়। এরপর দেখেন, যারা আসবেন আগামীকাল থেকে আপনারা বুঝতে পারবেন যে কতটা কি পাচ্ছেন আপনি এই এই অ্যামাউন্টের ভিতর। দেখেন, আই ডাউটেড সামথিং রং, আমি কিছু একটা সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল হচ্ছে। এন্ড আই আস্কড হার, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আস্কড ইডি মানে পাস্ট টেন্স কিন্তু, হোয়াটস রং উইথ ইউ? শি সেড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার মানে কি জানেন? শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, অর্থাৎ তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, পাস্ট টেন্স। আচ্ছা, এটা শোভন হবে। হ্যাঁ, শোভন তার চোখে পানি নিয়ে বলল যে বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, অর্থাৎ কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ উইপিং, শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, কনসোল মানে কি? সান্ত্বনা দেওয়া। তো রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা হচ্ছে ট্রাইড। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার জন্য। একটু ওয়েট করেন, খুব বড় না, প্রায় শেষ হয়ে যাবে, ভালো লাগবে, গল্পটা অনেক সুন্দর। আচ্ছা, এরপর শোভন বলছে, দেখেন, শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। কোন টেন্স এটা? ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বাংলা অর্থ কি? পাস্ট কন্টিনিউয়াস ডেফিনেশন কি? অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ভার্বটাকে দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়। তো এখানে কি হবে? আমি অপেক্ষা করতেছিলাম তার ফিরে আসার, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। এবার বলছে, ডিড শি কাম ব্যাক নো মোর, অর্থাৎ সে কি কখনোই ফিরে আসেনি? ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেম ব্যাক অ্যান্ড অন ডে, কামের পাস্ট ফর্ম কি কেম, অর্থাৎ সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। সিটের পাস্ট ফর্ম কি? স্যাট। কে? ওই রূপা। কার পাশে? শোভনের পাশে। এবার বলছে, আই লস্ট মাই সেলফ ইন জয়, লস থেকে লস্ট, বাংলা অর্থ কি? মাই সেলফ, এটা কি জানেন? একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজের দিকে নিজের কথা ফিরে আসে, রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়। অর্থাৎ এর বাংলা অর্থ এরকম, আমি আনন্দে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, অর্থাৎ আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। এই যে সেন্টেন্স গুলো না, আমি দেখছি তো আমার পেইড কোর্সে স্টুডেন্টদেরকে দিয়ে আমি পড়াই, পারে না, অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারে না, অ্যাকচুয়াল কথাটা বলতে পারে না। তো এই জন্য বলছি এগুলো করতে হয়, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্টের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এবার বলছে, আই গট দ্য মোস্ট প্রেসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটা পেয়েছিলাম। আই ফেল্ট, এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। তাহলে বাংলাটা কি? অ্যাকচুয়াল বাংলা বুঝতে হবে, আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো বাংলার সাথে কম্পেয়ার করতে হবে। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিমস, অর্থাৎ আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সে, অর্থাৎ সে কি বলেছিল? শি সেইড, সে বলেছিল, an unemployed boy like you may be loved but may not be married, বাংলাটা কি বলতে পারেন? রূপা শোভনকে বলেছিল, বুঝছেন কি বলছে জানেন? যে an unemployed boy, অর্থাৎ একটা বেকার ছেলে, লাইক ইউ মানে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যায় না, মে বি লাভড বাট মে নট বি ম্যারিড। এটা কিসের স্ট্রাকচার জানেন? এটা হচ্ছে মডেলের
প্যাসিভের স্ট্রাকচার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যখন প্যাসিভে করা হয় তখন এদের পরে বি প্লাস ভি থ্রি বসে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এইভাবে এই জিনিসগুলোকে বুঝতে হবে। এবার বলছে দেখেন, অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, কারণ শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন, অয়ার থেকে ওর্ন, অর্থাৎ ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না, অর্থাৎ লাভ সাবজেক্টটা কি, লাভ ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এটা কোনো কাজ করতেছে না, এই জন্য প্যাসিভের ব্যবহার হচ্ছে এখানে। প্যাসিভ মানে কি, মডেলের প্যাসিভ মানে ক্যান বি, কুড বি, শুড বি, উড বি প্লাস ভি থ্রি, সো ক্যান নট বি ইটেন, ভালোবাসা খাওয়া যেতে পারে না। লাভ ক্যান নট বি ওন, আই ওয়াজ গ্রোন আপ, এটাও প্যাসিভ, আমি বড় হয়েছি ইন আ পোর ফ্যামিলি, একটা গরিব পরিবার থেকে। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিরিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস হয়, আই মিন দ্যাট ইজ হয় আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে, তুমি তাকে কি বলেছিলে। বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, বাংলাটা কি জানেন, আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং, কুড নট সে, এটা কি মডেলের নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি, আমার তাকে বলার অনেক কিছু ছিল কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি আপনারা বলেন তো, যে কোনো একজন। why didn't she think before, why didn't she think about these things before falling in love with you, যে কোনো একজন বলেন তো এটার বাংলা কি হবে। তোমার ভালোবাসার পর সে কেন ভাবেনি। তোমার ভালোবাসার পর সে কেন ভাবেনি, তাই না? গুড। অর্থাৎ বাংলাটা এরকম, সে কেন এই বিষয়গুলো ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে, সে কেন এই বিষয়গুলো চিন্তা করেনি। হ্যাঁ, বলছে সে নিউ, নো মানে কি, জানা, এর পাস্ট ফর্ম কি, নিউ, বাংলা কি, সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার প্রেমে পড়ার আগে সে জানতো যে তুমি একটা বেকার ছেলে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, অর্থাৎ হ্যাভ মানে থাকা, তাহলে আফটার হ্যাভিং অর্থাৎ 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর সে ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না, মডেলের নেগেটিভ। এবার বলছে আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাস, আমি অনেক কেঁদেছিলাম। ক্রাই মানে কাঁদা, পাস্ট ফর্ম কি, ক্রাইড, পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট সেড নাথিং টু এনিওয়ান, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। কি বলছে, যে বাড়ি এসে আমি অনেক কেঁদেছিলাম কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো। বলছে সে চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চেট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। মাস্ট প্লাস পানিশ, মডেলের সেন্টেন্স। বলছে আই নেভার কার্স হার, আমি কখনোই তাকে অভিশাপ দিই না। কার্স মানে কি, অভিশাপ। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকুক, সে ভালো থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি। শোভন বলছে রাজুকে তুমি বিয়ে করনি। বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য কন্যা খুঁজছে, মেয়ে খুঁজছে, মানে বউ খুঁজতেছে। হ্যাঁ, বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। শুড প্লাস বি অন, ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গোলস, বাংলাটা কি, হ্যাভ প্লাস লস থেকে লস্ট ভিতরি, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি, কোন একটা কিছু হয়েছে, গিয়েছে, থেকেছে, চলেছে, লিখেছে, পড়েছে, তাহলে বাংলাটা কি, আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি, হারিয়েছি। বলছে অল গার্লস আর নট লাইক হার, কিন্তু সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার ট্রু লাভ, অর্থাৎ পৃথিবীতে এমনও কেউ কেউ আছে এখনো যারা সত্যিকারের ভালোবাসাকে অনার করে, মানে সম্মান করে। হ্যাঁ, বলছে ইয়েস আই বিলিভ দ্যাট। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি। বলছে ইয়েস আই ডিড। শোভন সেড সে সামথিং অ্যাবাউট হার। রাজু বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, সে খুবই সরল মেয়ে কিন্তু তার সরলতা তাকে অনেক গর্জিয়াস করে তোলে, অনেক সুন্দর করে তোলে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন। বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় বাট তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট,
হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এখানে সাবজেক্ট হচ্ছে মাইন্ড, এই জন্য লাভের সাথে একটা এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ভার্বের সাথে এস। বলছি ইউ আর ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভস আস আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই। রাজু বললো একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই। আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, অর্থাৎ রাজুর মোবাইলটা বাজতেছিল, বেজে উঠলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন রাজু সেইড, অর্থাৎ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, দ্যাট ইজ দ্য ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজ, হ্যাঁ। এইখান থেকে সেন্টেন্সটা রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। এই যে হ্যাভ টু প্লাস বিয়ন্ড, এটা কি? এটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। বাংলাটা কি? করতে হবে, যেতে হবে, খেতে হবে, অর্থাৎ আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড, শোভন বলল উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। সো এই হচ্ছে আমার গল্প। এবং এই যে গল্পটা আমি আপনাদের মেইনলি যেটা বলতে চাচ্ছি, এই যে সেমি মডাল ভার্বের ব্যবহার, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে সাবজেক্টের পরে যে ভার্ব গুলো আছে, যে কোশ্চেন গুলো আছে, যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো আছে, এইগুলো আপনারা বুঝতে পারেন কিনা, এইগুলো দেখে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারেন কিনা, এরকম 5-6টা প্যাসেজ যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, প্র্যাকটিক্যালি যদি শিখতে পারেন, জিনিসগুলো কঠিন না, খুবই সহজ। আমি আপনাদের শিখাবো, আমি কথা দিচ্ছি, আমার কাছে আসেন, আমি শিখাবো। আমার গাইডলাইনে থেকে যদি আপনি এটা করতে পারেন, ইংরেজি ভাষাটা কঠিন না, বিশ্বাস করেন কঠিন না। আপনি যত দুর্বল হন না কেন, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। এবং আমি সবসময় চেষ্টা করি প্লেজারের মাধ্যমে, আনন্দের মাধ্যমে আপনারা যাতে শিখতে পারেন, যাতে জিনিসটাকে হার্ড না মনে হয়। এই যে গল্পটা বললাম, আপনারা শুনলেন, ভালো লাগলো, শিখতে পারলেন, বা সেন্টেন্সের মিনিং গুলো বুঝলেন, যে অর্থটা কেমন, অর্থটা, বাক্যগুলো দেখে অর্থটা কি বুঝতে পারছেন, যে অ্যাকচুয়াল মিনিংটা এরকম হবে। বোঝা যায় আমার কথাগুলো, আমি যেটা বলছি আপনাদের? স্যার। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে বিষয়। আপনাদের আমি এগুলো প্র্যাকটিস করাবো, আপনারা যারা আগামীকাল থেকে আসবেন প্র্যাকটিস করাবো। আমি এখন একটা কনভারসেশন নিয়ে একটু কথা বলবো, আরেকটা মিনিট আপনারা আরেকটু ওয়েট করেন, একটা কনভারসেশন একটু দেখাই, আপনাদের ভালো লাগবে। আমি আজকে আসি, কালকে আর থাকবো না, আজকে একটু দেখাই দেই, মনে থাকবে আপনার আমার কথা। আমি যাদেরকে শেখাই, আবারও বলছি, প্রফেশনাল ওয়েতে শেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে সবসময় কথা বলি, এবং আমি এমন ভাবে শেখাই যাতে করে যে কোনো বয়সের যে কেউ তার যে স্ব স্ব সেক্টরে এই ল্যাঙ্গুয়েজটা কাজে লাগাতে পারে। আরে বাবা, এটা একটা ভাষা, আপনাকে ভাষার মতো করে নিতে হবে। বাংলায় যেমন কথা বলেন, ইংরেজিতে কথা বলবেন। তো কথা বলার জন্য আমি যেটা বারবার বলি, হাজারটা টিচারের ক্লাস দেখে, টিউটোরিয়াল দেখে কোনো লাভ হবে না, দেখলে দেখতে হবে। আপনি শিখতেছেন, শিখবেন, শিখতে পারবেন, বাট ওই শিখে রেখে দিতে হবে, কোনো কাজ হবে না। বাট আপনি 5টা টপিক দেখে তারপরে আপনি কথা বলা শুরু করেন, দেখবেন আলটিমেটলি 1 মাসের ভিতরে আপনি কথা বলতে পারছেন। বাট যারা কথা বলে না, যারা শুধু দেখে যায়, যারা মনে করে আমি ভোকাবুলারি জানি না, আমি আগে সব শিখে নেই, গ্রামার জানি না, আগে সব শিখে নিই, তারপরে ইংরেজি কথা বলা শিখবানি, ওই করলে জীবনেও আপনি পারবেন না, কখনোই আপনার হবে না। ওই সব শিখে যেতেই হবে, শেষ কখনো নামবে না, এবং আপনি কনফিডেন্ট হারিয়ে ফেলবেন। হ্যাঁ, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার অধীনে যারা আসবেন, আমার গাইডলাইন, আমার মেন্টরিং এর মধ্যে থেকে দ্রুত ডেভেলপ করতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বুঝতে পারে, টেকনিক ভালো, আমি প্রফেশনাল ওয়েতে শিখতে চাই, আমি দ্রুত আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাই, আইএলটিএস এক্সামটা দিতে চাই, বা আমি হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, আমার বিজনেসের জায়গাটা, আমার কর্পোরেট অফিস, আমার এটা দরকার হয়, আমি স্টুডেন্ট, আমার প্রেজেন্টেশন, ভাইবা ফেস করতে গেলে ইংরেজি ভাষাটা লাগে, আপনারা এই পেইড কোর্সটা করতে পারেন, প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। এতটুকু বলতে পারি, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো। আর আমি কনভারসেশন দেখাবো, এখানে আমি ওপেন করে রাখছি, একটু ওয়েট করেন। তো আমি আবারও বলে রাখছি, যারা আসবেন আগামীকাল সন্ধ্যার ভিতরেই টাকা পে করার চেষ্টা করবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন আগামীকাল রাত 9টা থেকেই। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। ক্লাস টাইম 1 ঘন্টা থাকবে, কারণ পেইড কোর্স এতটা লং টাইম ধরে আমি নেই না, কারণ সেখানে তো স্টুডেন্টরা আমারই থাকবে, আমার সাথে তাদের একটা আলাদা রিলেশন তৈরি হয়ে যাবে, সুন্দর একটা সম্পর্ক হবে। এইটার বাইরেও যে কোনো বিষয় নিয়ে পরামর্শ চাইলে, হেল্প চাইলে, আমি তাদের সেটা করতে পারবো, ভালোভাবে শিখতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। তো তার জন্য আমি এইভাবেই শিখাবো, যাতে করে যতটুকু শিখাই ততটুকু আপনি নিতে পারেন। শুধু পড়ায় তো চলে গেলে হবে না, আপনাকেও তো বিষয়গুলো নিতে হবে। এবং কোর্স হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরেই কাভার করতে পারবেন। বাট যদি খুব বেশি সমস্যা হয়, ক্লাস মিস করেন,
3 মাসের ভিতর কভার করতে না পারেন, আপনি নতুন কোনো ব্যাচে পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকা যদি আপনার কমপ্লিট থাকে, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার কাছে থাকতে পারবেন, শিখতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, আমার ফুল সাপোর্ট পাবেন। এবং পেইড কোর্সের বেনিফিটটা কি সেটাও অলরেডি বলছি, টু ওয়ে কমিউনিকেশন। আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন, কথা বলতে পারবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, আমার মেন্টরিং, আমার অধীনে থেকে প্র্যাকটিস করতে পারবেন। এবং আমি আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবো। ভাষা শিখতে গেলে কোনো বই পড়ে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে সবসময় কনভারসেশন এবং স্পিকিং এর উপর জোর দিতে হয়, ফোকাস করতে হয়। আর রাইটিং তো আমি করাবো আমার ডেভেলপমেন্টের মাধ্যমে এই জায়গাটা থেকে। এবং এই কোর্সটা আবারও বলছি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন। আজকে অনেকগুলো দেখলাম প্রবাসী স্টুডেন্ট জয়েন করছেন কুয়েত থেকে, বা আপনাদের এই যে কি বলো এটা, ইউকে থেকে 4 জন জয়েন করছেন আজকে দেখলাম, কুয়েত থেকে 1 জন টাকা দিছে। তো যারা করতে চান, বাইরের কান্ট্রিতে যারা আছেন তারাও করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষের সময় বের করে করতে পারে। আমাদের মেইন স্পোকেন ক্লাসে 30 জন করে স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা নতুন ব্যাচে, যখন আমি আপনাদের কাছ থেকে স্পিকিং নিব, প্রেজেন্টেশন নিব। এরপর প্রত্যেকটা ক্লাস এইভাবে স্ক্রিন শেয়ার করে আমি নিয়ে থাকি, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। ক্লাস শেষে ক্লাস রেকর্ড, পিডিএফ ফাইল, এগুলো আপনারা পেয়ে যাবেন। এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। কেউ কোনো ক্লাস মিস করলে, আপনারা জানেন এই ফ্রি ক্লাস আমি দিচ্ছি, তো পেইড কোর্সও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং ফাইলগুলো আপনারা পাবেন প্রত্যেকটা ক্লাস শেষে। অর্থাৎ কেউ মিস করলে আবার দেখে নিতে পারবেন। এছাড়া যারা কালকে থেকে আসবেন, আমি সেখানে একদম বেসিক থেকে, যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, একদম শুরু থেকেই বেসিক গ্রামার থেকে শুরু করব, বেসিক থেকেই শুরু করব এবং অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পর্যন্ত আমি যাব। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, আবারও বলছি, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেইভাবেই আমি শিখাবো। আর আবারও বলছি, আমি সবসময় প্র্যাকটিক্যাল জায়গাটার উপর ফোকাস করি। ছোট ছোট রুলস স্ট্রাকচার পড়ে কোনো লাভ হবে না, প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে হবে। যেটা আমি দেখাই, যারা আমার প্রিভিয়াস এই ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন আমি কিভাবে শিখাই। তো টোটাল এই কোর্সে ক্লাস থাকবে 70টা, একটা হিউজ ক্লাস। এতগুলো ক্লাসেরও দরকার হয় না, বিশ্বাস করেন। 30টা 32টা ক্লাস করলেই সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ কভার করা যায়। তারপরে আমি এতগুলো ক্লাস দিয়ে থাকি আপনার প্র্যাকটিসের জন্য, আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, ওরাল ডেভেলপমেন্টের জন্য। এই 70টা ক্লাসের বাইরেও যদি কোনো ক্লাস লাগে, আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাবেন ক্লাসের। এতটুকু আমি বলতে পারি, কিন্তু এত ক্লাস লাগে না যদি আপনি সেরকম ইফোর্ট দিতে পারেন। সত্যি কথা বলতে 30টা 35টা ক্লাস করলেই ল্যাঙ্গুয়েজটা কভার করা যায়। আমি সেইভাবেই শিখাই। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ কিছু কম্পালসারি গ্রামাটিক্যাল ক্লাস আমি নিব। আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যতটুকু পড়াবো অতটুকুর ভিতরেই আপনি আটকে থাকবেন। যখনই নিজের মতো করে কিছু একটা লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনি প্রবলেম ফেস করবেন, কনফিউশন ফেস করবেন। এরকম একটা সেন্টেন্স আমি বলতেছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বাট যদি প্র্যাকটিক্যালি শিখতে পারেন, অর্থাৎ যদি কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল বিষয়ের উপর কনসেপ্ট থাকে, যেটা বইয়ের ভাষায় গ্রামার না, আমি আমার মতো করে পড়াবো, এটা যদি আপনি নিতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনার বেনিফিটটা হচ্ছে ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্টলি আপনি যে কোনো একটা ভাইবা ফেস করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন অডিয়েন্সের সামনে। ইনস্ট্যান্টলি একটা ব্লগ, সিভি, রিপোর্ট ফ্রি হ্যান্ডে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স এর আপনারা লিখতে পারবেন। তো প্রথমে এই জন্য কিছু গ্রামাটিক্যাল ক্লাস, আমি গ্রামারের ক্লাস আমি নিব ভিত্তিটা মজবুত করার জন্য। একটা 10 তলা বিল্ডিং করতে গেলে মাটির নিচে 10 ফুট ফাউন্ডেশন তো আমার করতে হয়। তো ফাউন্ডেশনটাকে মজবুত করার জন্য এই গ্রামারটা অ্যাটলিস্ট শেখা দরকার, এবং এটা যাতে যে কোনো দুর্বল স্টুডেন্টও শিখতে পারে সেইভাবেই আমি শেখাবো। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, যেটা আমি অলরেডি বলেছি, স্পোকেনের বিভিন্ন রুলস, টেন্স, মডাল, সেমি মডাল, পজিটিভ ভার্বের ব্যবহার। অর্থাৎ যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে যাতে ট্রান্সলেট করতে পারেন, কনভার্ট করতে পারেন, তার জন্য যা কিছু লাগবে আমি এখানে পড়াবো। একদম সিরিজ বাই সিরিজ, ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস হবে, একটা সিকোয়েন্স মেনটেন করে। আপনারা বুঝতে পারবেন আজকের ক্লাসে কি পড়তেছি, আগামীকাল কি পড়বো, আজকের ক্লাসের সাথে আগামীকালকের ক্লাসের সম্পর্কটাকে আমি কোন জায়গা থেকে শুরু করছি, কোথায় শেষ করবো। এই শুরু আর শেষ বুঝতে না পারলে কখনো ভাষা শেখা যায় না। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বা যেটা বললাম ব্লগ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রাইটিং রিডিং নিয়ে যারা প্রবলেম ফেস করছেন, এই জায়গাগুলো থেকে তাদের ওভারকাম হবেই হবে ইনশাল্লাহ। এরপর 50 থেকে 70 নম্বর, অর্থাৎ লাস্টের যে ক্লাসগুলো থাকবে, এই 50টা ক্লাস আমার মেইন কোর্সের মেইন কন্টেন্টের ক্লাস, আমি নিজে ধরে শেখাবো এখানে। এর পরের ক্লাসগুলো হচ্ছে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, যেটা এই ক্লাসে বসেই আমি আপনাকে করাবো এবং করানোর মাধ্যমে এখানে
আমি কাজ করব না, আমি এখানে বসে থাকবো, আপনাকে দিয়ে কাজ করাবো, আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবো, আপনাকে দিয়ে স্পিকিং করাবো, আপনাকে দিয়ে সবকিছুই জেনারেট করাবো। আমি ভুল হলে আমি ধরাই দিব। একটা দুর্বল সেন্টেন্স আপনি বলছেন, সেটাকে প্রাফেস করে কিভাবে স্ট্যান্ডার্ড সেন্টেন্সে পরিণত করা যায় এইটা আমি আপনাকে দেখাবো। তো এইভাবে যদি করাতে থাকে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং এটা করাবো কি করাবো না, পারবেন কি পারবেন না, এই কনফিউশন বা ভয় যদি আপনার থাকে, তাহলে আপনাদের আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে। আমার পেইড কোর্সেরও অনেক ক্লাস আমার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা জানেন। ইভেন যারা ফ্রি ক্লাসগুলো করে আসছেন তারা তো অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে আমি কিভাবে দেখাই, কতটা ডিটেলসে দেখাই, আমার ভিতরে যা কিছু থাকে আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে। তো এই জায়গাটাতে যাতে আপনি প্রফেশনাল হতে পারেন, আপনার মুখ দিয়ে যাতে কথা বের করতে পারেন, কারণ যেটা আমি বারবার বলি, ভাষা শিখতে গেলে নিজেকে কাজ করতে হবে, নিজেকে কথা বলতে হবে, সেটা আমি করাই। কারণ আমি তো দেখছি বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার আছে তাদের, বড় বড় নাম করা বিজনেস প্রতিষ্ঠান, তাদের নাম বলবো না, তারা ইংরেজি শেখায়, 60 ঘন্টার ক্লাস, এতগুলো রেকর্ড, এতগুলো কন্টেন্ট। আপনি যদি দেখেন এতদিনের মধ্যে ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। ক্লাস দেখে, ভিডিও দেখে কখনোই এক্সপার্ট হতে পারবেন না, বিশ্বাস করেন। এক্সপার্ট হতে গেলে, একটা ভাষা শিখতে গেলে, ভাষা মানে কি, কথা বলতে হবে আপনাকে। তো কথা যদি না বলেন, মোবাইল ওপেন করে যদি ভিডিও দেখতে থাকেন, ভাষা ডেভেলপ করা যায়? সেটা দিয়ে, সেটা আমার আইডিয়া হবে, সেটা আমি জানবো, শিখবো, শিখে ব্রেনে রেখে দিতে হবে। মুখ দিয়ে কথা বের না করলে তো পারবেন না। তো এই কথা বের করার জন্য, সেই এনভায়রনমেন্টটা, সেই পরিবেশটা দেওয়ার জন্য আমি আপনাকে এই পেইড কোর্সটা অফার করি। এই পেইড কোর্সে আপনি এই সুযোগটা, এই অপরচুনিটিটা পাবেন। এতটুকু আমি বলতে পারি। খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আমাদের আছে, সেখানে আমার এক্সপার্ট স্টুডেন্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার অধীনে থেকে আপনি ইংরেজি ভাষাটাকে প্র্যাকটিস করতে পারবেন। এবং আমি তো ফুল সাপোর্ট দিয়ে যাব। মেন্টরের অধীনে থাকলে যে কোনো ভুল হলে সেটাকে ধরানো, এটা কাভার করা যায় আর কি। তো এইভাবে আমি শেখাবো। আর আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। যারা একবারে পারবেন দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা থাকবে না। যারা পারবেন না, তারা 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাসগুলো শুরু করতে পারবেন। এইটা আমার বিকাশ, নগদ বা রকেট নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই আপনারা একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিটটা জানাবেন, আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। আর যারা ইন্ডিয়া থেকে আসেন, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি কল করে কথা বলবেন, আমি ফোন পে নাম্বার দিয়ে দিব, আপনারা সেখানে টাকা পে করে ক্লাস করতে পারবেন। ইন্ডিয়া থেকে এইবার মনে হয় 7 থেকে 8 জনের মতো অলরেডি ভর্তি হয়েছে। তো আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। যদি কেউ করতে চান, শুরু থেকে করবেন, তাহলে প্রথম থেকেই আপনার ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। এটা না করলে কখনো শেখা যায় না একটা ভাষা। কারণ আমি এতটুকু বলতে পারি, আহ, অনেকেই 4 দিন 5 দিন পর ভর্তি হয়, বাট এটা হলে হবে কি, আপনি মিস করে যাবেন। একটা কথা বারবার আপনাদের বলেছি, এই ইংরেজি ভাষাটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। এই চেইন অফ কমান্ডটা আমি মেনটেন করাই, অর্থাৎ আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। যেটা দেখতে পারলে, যেটা করতে পারলে দ্রুত ডেভেলপমেন্টটা আসবে, অর্থাৎ প্রথম থেকে করতে পারলে দ্রুত ডেভেলপমেন্টটা আসবে। এইটা আমি আপনাকে বলতে পারি। এই জন্য শুরু থেকেই করবেন, খুব সবকিছু অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আগামীকাল থেকে একদম নতুন ব্যাচ শুরু হবে, এটা হচ্ছে মেইন কথা। আর যদি মনে করেন, আবারও বলছি, যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আমি করতে চাই কোর্সটা, যদি আমার বোঝানো ভালো লাগে, আপনি আসেন, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো। আবারও বলছি, দ্রুত ডেভেলপ করতে পারবেন, এবং এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আপনার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। সেইভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আপনাকে অনেক ভালোভাবে উইদিন ভেরি শর্ট টাইম আমি শিখাবো। এতটুকু আমি বলতে পারি। কোথাও কোনো প্রবলেম হবে না। আর যারা আজকে ভর্তি হয়েছেন, আমি আজকে গত ক্লাসগুলোতে যারা ভর্তি হয়েছিলেন তাদেরকে আমার প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিয়েছি। আজকে সন্ধ্যার দিকে বা তার বিকালের পরে যারা ভর্তি হয়েছেন, আমি সবাইকে এন্ট্রি করে নিয়েছি। আমি আজকের ক্লাস শেষে তাদেরকে অ্যাড করে নিব, কারো টেনশনের কোনো কারণ নেই। আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে পেইড কোর্সের নতুন ব্যাচে অ্যাড হয়ে ক্লাস করতে পারবেন। এই দেখেন, এই যে আমাদের যে কোর্সের কন্টেন্ট গুলো, একদম বেসিক থেকে আমি শুরু করবো। লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, প্রিডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, পার্ট অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, ডিটারমিনার, প্রিপজিশন, সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, সাথে রাইটিং টাস্ক, WH কোশ্চেন, গ্রিটিংস, বি ভার্ব, মডাল, সেমি মডাল, ইন্ট্রোডাক্টরি, ইট, দেয়ার, হ্যাভ, গেট, লেট, ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, সবগুলো ক্লাস পর পর ধারাবাহিকভাবে। আপনার বেসিক গ্রামার শিখতে চান, অ্যাডভান্স গ্রামার শিখতে চান, আপনি সবকিছুই ইন ডিটেলসে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে পারবেন। দেখেন, অ্যাডভান্স গ্রামারও আছে, ন্যারেশন, অ্যাক্টিভ প্যাসিভ, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ এন্ড ক্লজ। এরপরে লাস্টের ক্লাসগুলো আপনার যে কনভারসেশন, যে প্র্যাকটিস গুলো আছে, IPA প্রোনাউন্সিয়েশনের উপর কিছু ক্লাস আছে, ইন্টারন্যাশনাল ফনেটিক্স, অ্যালফাবেটের উপর, অনেক কিছু এখানে আপনি
আপনি পাবেন এটা বলে শেষ করা যায় না, বাট আমি এতটুকু বলতে পারি যে ধারাবাহিকতা মেনটেন করে করতে পারবেন, অনেক দ্রুত ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, অনেক দ্রুত আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন, এবং সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, স্পিকিং, রিডিং, রাইটিং, আপনার যে ট্রান্সলেশন, সবকিছুই কভার করতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এর উপর অনেকগুলো সেশন থাকবে, একটা ভালো প্রিপারেশন আপনারা আইএলটিএস এর উপরও নিতে পারবেন আমার এই কোর্সটা থেকে। তো যারা ভর্তি হতে চান জানাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে আমি পেইড কোর্স অ্যাড করে নিব। আগামীকাল থেকেই ক্লাস শুরু, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আর তার 3 মাসের থেকেও যদি বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। যে কোনো বয়সে যে কেউ এটা শিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। যারা ভর্তি হবেন আমি একটা আইডি কার্ড দিব, আপনার এরকম একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এটা জাস্ট একটা ফর্মালিটি, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপে ডিলিট হতে পারে, এটা পরবর্তীতে আমাকে দেখালে আপনি নতুন যে কোনো ব্যাচে অ্যাড হতে পারবেন। এছাড়া আমি এটাও দেখিয়েছি, আমার লেখা যে বইটা আছে এই বইটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এই বইটাকে সাথে রাখবেন এবং আমার লাইভ ক্লাসগুলো করবেন। আশা করি ডে বাই ডে, ধারাবাহিকতা মেনটেন করে আপনি অনেক দ্রুত, অনেক ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে কভার করতে পারবেন। এই বইটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এখানেও সবগুলো টপিক আছে। আর ইংরেজি শেখার জন্য আহামরি হাজার হাজার টপিকের প্রয়োজন হয় না। যেটা আমি বলি, অল্প কিছু বিষয়, বেসিক কিছু নলেজ থাকলে সেটাকে কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালি যদি স্পিকিং, কনভারসেশন, রাইটিং এটা আমরা ফেস করতে পারি, তাহলে ডেভেলপ করতে পারবো, যেটা আমি আমার এইখান থেকে আপনাদেরকে দেখাই বা শিখাই। যারা দেখেছেন, রেগুলারলি ক্লাস করছেন, এবং আমি স্টুডেন্টদের কাছ থেকে সবসময় আমি প্রেজেন্টেশন, অন কোন প্রেজেন্টেশন, কনভারসেশন, এইভাবে আপনারাও স্পিকিং করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন। তো আবারও বলছি, যারা ভর্তি হতে চান আগামীকাল সন্ধ্যার ভিতরে অনটোন প্রেজেন্টেশন দিতে পারবেন। হ্যাঁ, তো আগামীকাল সন্ধ্যার ভিতরে এই নাম্বারটাতে সেন্ড মানি করে জানাবেন। আগামীকাল থেকেই ফার্স্ট ক্লাস শুরু হবে, আমি আপনাদেরকে ভর্তি কনফার্ম করে নিবো। আজকেও যারা ভর্তি হবেন, তাহলে আজকে রাতের ভিতরে আমি অ্যাড করে নিতে পারবো আপনাদের পেইড কোর্সের গ্রুপে। এই নাম্বার, দুইটা নাম্বারই আছে, বিকাশ, নগদ, রকেট আছে। সেন্ড মানি করে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিটটা জানাবেন ইনবক্সে, অথবা একটা স্ক্রিনশট দিবেন, অথবা কল করে আমাকে একটু জানালে আমি আপনাদেরকে এন্ট্রি করে নিব। কোথাও কোনো প্রবলেম হবে না, অনেক ভালোভাবে ক্লাস করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাদের বলে রাখলাম। আর এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। আহ আমি একটু রেকর্ডটা অফ করে দিই এখানে, না হলে ইউটিউবে আপলোড করতে গেলে অনেক ইয়ে হয়, লেন্দি ক্লাস হলে